আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের লেকচার নাম্বার কত? হোপফুলি আজকে মনে হয় মেবি লেকচার নাম্বার 7। আজকে লেকচার 7। আর আগামী ক্লাসে আমাদের শেষে ওদের আর একটা ক্লাস লাগবে আজকের পরে। তো সবার কী অবস্থা, কেমন আছো সবাই একটু শুনি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। খারাপ থাকলে তোমাদের সামনে আসতে পারতাম না। আসলে ব্যাপারটা হচ্ছে টিচিং তো আমার কোনো পেশা না, এটা জাস্ট ভালো লাগা থেকে করা, যার কারণে আসলে কেন জানি ক্লাসে আসলেই মন ভালো হয়ে যায়। মন খারাপ থাকার কোনো কারণ নাই, কারণ আমি অনলাইন ক্লাসে পড়াচ্ছি। এটা ওই জন্য সবাই সবসময় একটা কথা বলে যে কাজটা করবো মন থেকেই করো, মন থেকেই করো, জোর করে করিও না। জোর করে এটা ওইটা হইয়া কোনো লাভ নেই। আচ্ছা যাক, আমরা চলে আসছি সবাই। তো তোমাদের কী অবস্থা? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো। ওকে যাক, তাহলে আমরা শুরু করি। তো তোমাদেরকে ব্যাপারটা একটা বলি। গত ক্লাসে আমি স্প্রিং নিয়ে পড়াচ্ছিলাম। তো স্প্রিংয়ের অনেকগুলো কনসেপ্ট পড়াইছি না। প্রথমে একটা কনসেপ্ট পড়াইছিলাম হচ্ছে স্প্রিংয়ের দোলনকাল কীভাবে বের করে, মানে আমরা দুইটা কনসেপ্ট পড়েছিলাম। একটা হচ্ছে আমরা বলছিলাম গত ক্লাসে সরল দোলন গতির সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে তিনটা। একটা হচ্ছে উলম্বভাবে কম্পনরত স্প্রিং, সেটা করেছিলাম। 2 নম্বর হচ্ছে আনুভূমিকভাবে কম্পনরত স্প্রিং, ওইটা করেছিলাম। দেন হচ্ছে স্প্রিংয়ের সমবায় বলে দিয়েছিলাম যে স্প্রিং শ্রেণীতে থাকলে তাদের তুল্য স্প্রিং ধ্রুবকটা কীভাবে নির্ণয় করে, সমান্তরালে থাকলে কীভাবে নির্ণয় করে। ইভেন একটা হোমওয়ার্কও দিয়েছিলাম। হোমওয়ার্ক কে কে করছো হাত তোলো। হোমওয়ার্ক কে কে করছো? হোমওয়ার্ক কে কে করছো হাত তোলো। ওকে, তো আজকের ক্লাস হচ্ছে আমরা যে কাজটা করব, আমাদের কিছু মিসকনসেপশন আমরা দূর করব। আসলে এখানে আমি দুইটা কনসেপ্ট নিয়ে আসছি। একটা হচ্ছে তোমার ইফেক্টিভ মাস, এটার বাংলা কি আমি নিজেও জানি না। তো ইফেক্টিভ মাসের বাংলা আমি করছি হচ্ছে কার্যকর বল, এরকম কোনো কিছু হওয়ার কথা আসলে। তো এটার বাংলা কি আমি নিজেও জানি না। কার্যকর বা কার্যকরী ভর বলতে পারো। তো ইফেক্টিভ মাস কনসেপ্টটা পড়াবো। আর আরেকটা হচ্ছে রিডিউসড মাস, বা এটার বাংলা তোমাদের বইতে করছে পরিমিত ভর। সো এই দুইটা কনসেপ্ট পড়াবো। এই দুইটা হচ্ছে তোমার ইন জেনারেলি ইয়াতে নাই, তপন স্যারের বইতে নাই, ইসাক স্যারের বইতে হালকা করে দেওয়া আছে। তো যেহেতু দেওয়া আছে ওই কারণে পড়াইতে হচ্ছে। এর আগে পর্যন্ত এই বছর আমি প্রথমে এই টপিক্স পড়াচ্ছি, এর আগে কখনো এই টপিক্স পড়াই নাই। অ্যাকচুয়ালি এই টপিক্সটা আগে অ্যাড করা ছিল না, বাট এখন যেহেতু অ্যাড করছে আমাদেরকে পড়তেই হচ্ছে। দুইটাই হচ্ছে আমাদের হায়ার লেভেলের কনসেপ্ট। তো আসো আমরা দুইটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা সবাই একটু আমরা এদিকে খেয়াল করি, সবাই একটু এদিকে, ওই এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে 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 তাকাও। সেটা হচ্ছে কি আমি বলি, আমরা মনে আছে তোমাদেরকে এই জিনিসটা বলছিলাম, মনে আছে না, যে আমরা গত ক্লাসে এটা বলছিলাম। সেটা হচ্ছে সিম্পল একটা কোনো একটা স্প্রিংয়ের ক্ষেত্রে, আমি এখানে লিখি, এই অংশটার মধ্যে লিখি। গত ক্লাসে আমরা বলছিলাম সিম্পল যে কোনো একটা স্প্রিংয়ের ক্ষেত্রে টি ইকোয়ালস টু তার পর্যায়কাল টি ইকোয়ালস টু 2π√m/k। এটা হচ্ছে যে কোনো একটা স্প্রিংয়ের ক্ষেত্রে আমাদের ফর্মুলা। তো আমরা বলছিলাম যদি স্প্রিংয়ের ভরটা আমি কাউন্ট করি 2π√m
এম প্লাস বড় হাতের এম ডিভাইডেড বাই কে হবে। তো এখানে বলছিলাম এখানে ছোট হাতের এম মানে হচ্ছে ঝুলন্ত বস্তুর ভর, অর্থাৎ কোনো একটা স্প্রিংয়ের মধ্যে যে ভরটা ঝুলানো আছে ওই ভরটা হচ্ছে আমাদের ছোট হাতের এম, আর বড় হাতের এম হচ্ছে স্প্রিংয়ের নিজস্ব ভর। যদি স্প্রিংয়ের নিজস্ব ভরটা আমার ম্যাক্সিমাম কেস আমরা এটা নেগলিজিবল ধরে নিতে পারি। এখন হচ্ছে আমরা একটা জিনিস পড়াইছিলাম তপন স্যারের বইয়ের মতো করে, তো আগে আমি সেভাবে পড়াইতাম, এখনও তপন স্যারের বইতে এটা চেঞ্জ করে নাই, কিন্তু যেহেতু ইসাক স্যারের বইতে দিয়ে দিছি ওই কারণে একটু ক্লিয়ারলি পড়াইতে হচ্ছে। সেটা হচ্ছে কি, এই যে আমরা এম এর সাথে স্প্রিংয়ের ভর এম যুক্ত করি, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি ইমপারফেক্ট, প্র্যাকটিক্যালি এটা আসলে ঠিক না, প্র্যাকটিক্যালি এটা আমাদের ভুল, প্র্যাকটিক্যালি আমরা এটাকে ভুল বলতে পারি। তো আসো কেন আমরা কিভাবে লিখবো সেটা আমি দেখাচ্ছি। প্রথম কথা, আসো তুমি সিম্পল যদি চিন্তা করো, ভাই আমি গতিশক্তি বের করবো, একটু ভালো করে খেয়াল করো, আমাদের যে এই যে স্প্রিংটা, এই স্প্রিংয়ের ঝুলন্ত বস্তু যেটা আছে তার জন্য আমরা স্প্রিংয়ের জন্য আমরা গতিশক্তি বের করবো। কার জন্য? স্প্রিংয়ের জন্য। এই স্প্রিংটার জন্য আমরা গতিশক্তি বের করব। তো আমরা জানি গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এখন আসো স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এটা কন্টিনিউয়াস কম্পিত হচ্ছে, তখন হচ্ছে আমাদের কোনো জায়গায় ব্যাগ বেশি, কোনো জায়গায় ব্যাগ কম, এক এক জায়গায় ভরের ডিস্ট্রিবিউশনটা এক এক রকম। তো এক কথায় আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র গতিশক্তি বের করে তাকে যোগজীকরণ করে দিব বা ইন্টিগ্রেশন করে দিব। তাহলে আমি এখানে বলতে পারি হাফ বি স্কোয়ার, এ হাফ বসাইলাম, হাফ বি স্কোয়ার বসাইলাম, এম, আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর কাউন্ট করতেছি, স্প্রিংয়ের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ভরটাকে আমরা বলতেছি ডিএম। তাহলে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর যখন কাউন্ট করতেছি তাহলে আমার এখানে আমরা বসাইলাম ডিএম। এখন হচ্ছে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র গতিশক্তিকে ইন্টিগ্রেশন করলে টোটাল গতিশক্তি পাবো। তাহলে আমি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র গতিশক্তি এটাকে ইন্টিগ্রেশন করতেছি, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র গতিশক্তি কত? ডিই কে, তাকে আমরা ইন্টিগ্রেশন করতেছি, এ হাফ বি স্কয়ার ডিএম, তাকে আমরা কি করতেছি? ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশন করলে কি পাবো? টোটাল শক্তি পাবো। কিন্তু একটা কথা বলে রাখি, এখান থেকে তোমার সলভ করতে 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 মোটামুটি আধা পেজের মতো ক্যালকুলেশন করা লাগবে, যেটা আমরা হায়ার লেভেলে করি, কিন্তু তোমাদের সেটা নাই। আমি জাস্ট কনসেপ্টটা বলতেছি। সেটা হচ্ছে তুমি যদি ক্যালকুলেশন করে আসতে পারো, এখানে অনেকগুলা আবার ভিতরে ইনার ক্যালকুলেশন অনেকগুলো আছে, সব ক্যালকুলেশন শেষ করে তুমি যদি আসো এইটা সলভ করার পর, আমি কি বললাম, এটা যদি তুমি সলভ করো ফাইনালি তুমি আনসার পাবা হচ্ছে এটা, আই রিপিট অ্যাগেইন, তুমি যদি এই ইকে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিই কে এটাকে যদি সলভ করে করে আসো, সলভ করার আলাদা পদ্ধতি আছে, তোমরা পারবা না, কারণ এটার ভিতরে এটা আমাদের এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নাই, এটা আমরা ইউনিভার্সিটি লেভেলে ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করে যদি আমি আসি, ফাইনালি যেটা পাবো, ফাইনালি একটা ইকুয়েশন পাবো দেখতে এরকম। এটা হচ্ছে স্প্রিংয়ের গতিশক্তির ইকুয়েশন। তাহলে ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। এখন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তুমি যদি এই সাধারণত গতিশক্তির ইকুয়েশন জানি আমরা হাফ এম বি স্কোয়ার, এটার সাথে যদি তুমি কম্পেয়ার করো, হাফের জায়গায় হাফ আছে, বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার আছে, পরিবর্তনটা কোন জায়গায়? এম এর জায়গায় এম বাই থ্রি। এই এম বাই থ্রি যেটা, এটা হচ্ছে আসলে গতিশক্তির জন্য, এটাই হচ্ছে আসলে ইফেক্টিভ, মানে আসলে আমাদের ওই যে আমরা স্প্রিংয়ের গতিশক্তি বের করতেছি, স্প্রিংয়ের গতিশক্তির ক্ষেত্রে তার সম্পূর্ণ ভরটা কি হয় না, কাজে আসে না। পরীক্ষামূলকভাবে দেখা গেছে, ইন্টিগ্রেশন যেহেতু করছি, করে আমি আনসার পাইছি হচ্ছে এম বাই থ্রি। এর মানে হচ্ছে স্প্রিংয়ের সম্পূর্ণ ভর গতিশক্তিতে কাজে লাগতেছে না, লাগতেছে হচ্ছে তার 1/3। তাহলে আমাকে বলো এবার স্প্রিংয়ের যাবতীয় ক্যালকুলেশন করার সময় আমি কোনটা কাউন্ট করব? তার নিজস্ব ভর কাউন্ট করব নাকি যেটা কাজে লাগতেছে সেটা? অবভিয়াসলি যেটা কাজে লাগতেছে সেটা কাউন্ট করব। এই যে যেটা কাজে লাগতেছে মানে স্প্রিংয়ের ভর হচ্ছে বড় হাতের এম, কিন্তু তার কতটুকু অংশ আমার সরল দোলন গতিতে কাজে লাগে, তার যতটুকু অংশ একটা ইফেক্ট ফেলে, যার যতটুকু অংশ আমাদের ক্যালকুলেশনে ইফেক্ট ফেলবে, যার যতটুকু অংশ কাজে আসবে, তাকে আমরা বলতেছি হচ্ছে এমই, মানে হচ্ছে ইফেক্টিভ মাস বা আমরা বলতে পারি কার্যকরী ভর। তাহলে আমার ওভারঅল হিসাবটা কি? ওভারঅল আমরা যে কাজটা করব, স্নেহা ইসলাম, আজকে কি কোনো নতুন টপিক্স পড়াবেন? হ্যাঁ, অবভিয়াসলি আমরা নতুন টপিক্স পড়াবো, এটার পরে আমরা নতুন টপিক্স পড়াবো সরল দোলক।
আচ্ছা, তাহলে আমাদের মেইন কথাটা কি? আমাদের মেইন কথাটা হচ্ছে একটা স্প্রিং, ওই স্প্রিংয়ের যদি আমি গতিশক্তি বের করতে যাই আমার ইকুয়েশনটা চলে আসবে এরকম। কেমনে আসে সেটা আমার জানা দরকার নাই, ইন্টিগ্রেশন করলে এরকম আসবে। কেমনে আসে সেটা তোমরা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হলে তোমরা বলতে পারবা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেলে তোমাকে ফার্স্ট ইয়ার এগুলো করতেই হবে। তো ইকে ইকুয়ালস টু হাফ এমবি স্কোয়ার, এম এর জায়গায় আছে m/3, এটাকে আমরা বলতেছি ইফেক্টিভ মাস, মানে হচ্ছে স্প্রিংয়ের 3/1 কাজে লাগতেছে। ওই যে আমরা গত ক্লাসে, এবার হচ্ছে তাহলে আমরা বলতে পারি সাধারণত স্প্রিংয়ের ক্ষেত্রে আমাদের টি ইকুয়ালস টু হয় √m/k যখন আমি স্প্রিংয়ের ভরটাকে কাউন্ট করতেছি না। আর যখন স্প্রিংয়ের ভরটাকে কাউন্ট করব তখন স্প্রিংয়ের ভরটা যুক্ত হবে, কিন্তু স্প্রিংয়ের কোন ভরটা যুক্ত হবে? যেটা আমার এই পর্যায়কালের মধ্যে কাজে লাগে, অর্থাৎ যার ইফেক্ট আছে সেটাই বসবে। ইফেক্ট আছে কার? ইফেক্টিভ মাসের। তাহলে আমরা বলতে পারি এখানে যে আমরা যোগ করছিলাম সেই যোগটা হবে প্রকৃতপক্ষে কোন যোগ? এই যোগটা হবে প্রকৃতপক্ষে আমাদের ইফেক্টিভ মাস। কোন মাস? ইফেক্টিভ মাস বা কার্যকরী ভর। তাহলে আমরা এখান থেকে ফর্মুলা বলতে পারি টি ইকুয়ালস টু √m + me/k, আর me মানে হচ্ছে ইফেক্টিভ মাস, তার মানে হচ্ছে m/3। তাহলে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু 2π√m + m/3 × 3/k, এটাই হচ্ছে আমার সূত্র। এবার আসি, আমরা গত ক্লাসে বলছিলাম ইসাক স্যারের বইতে ভুল আছে। ইসাক স্যারের বইতে ভুল যেটা আছে, নিচে কেটা ভুল ক্রমে দেয় নাই, হয়তো টাইপিং মিস্টেক, ভুল ক্রমে নিচের কেটা দেয় নাই। এবার যদি আমি গ্রাফ ড্র করি, আমি যদি এটা গ্রাফ ড্র করি, গত ক্লাসে আমরা যখন গ্রাফ ড্র করছিলাম এরকম একটা গ্রাফ পাইছিলাম, এবং আমরা বলছিলাম এইখানে যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মাস অফ দ্য স্প্রিং, স্প্রিংয়ের ভর। তো স্প্রিংয়ের কোন ভর? আসলে স্প্রিংয়ের কার্যকরী ভর, যেটা কাজে লাগে। তাহলে এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ মাস। তাহলে আমরা বলতে পারবো এখন থেকে ইকুয়েশনটা, পারফেক্ট ইকুয়েশন যদি বলতে হয় আমরা এভাবে বলবো, এই টি ইকুয়ালস টু 2π√m + m/3/k। এখানে ছোট হাতের m মানে হচ্ছে ঝুলন্ত বস্তুর ভর, আর বড় হাতের m মানে হচ্ছে স্প্রিংয়ের নিজস্ব ভর। তার মধ্যে 3/1 কাজে লাগে, মানে m/3 অংশ কাজে লাগে। ওই কারণে এটাকে আমরা বলি ইফেক্টিভ মাস বা কার্যকরী ভর। তাহলে এটাই হচ্ছে আমার হিসাবটা। এবার যদি আমরা বলি স্প্রিংয়ের ভর নগণ্য, মানে স্প্রিংয়ের ভর 0, এবার তুমি যদি স্প্রিংয়ের ভর 0 বসাই দাও, তো m এর মান যদি 0 হয় m/3 এর মান তো 0, এর মানে কার্যকরী ভরটাও 0। যদি আমি ভরটা 0 বসাই, লিটারালি আমি পাচ্ছি হচ্ছে এটা, যেটা আমরা এমনিতেই জানি টি ইকুয়ালস টু 2π√m/k, যদি আমরা এটাকে নগণ্য ধরি। টি ইকুয়ালস টু 2π√m/k যদি আমরা এটাকে কি ধরি? নগণ্য ধরি। স্প্রিংয়ের নিজস্ব কোনো ভর নাই ধরলে এটা, আর ভর আছে ধরলে এটা। গত ক্লাসে আমরা এখানে শুধু m বসাইছিলাম, তখন স্যারের বইতে এভাবেই করছে, কিন্তু ইসাক স্যারের বইতে যেহেতু ক্লিয়ার ডেসক্রিপশন দিছে, ক্লিয়ার ডেসক্রিপশন আসলে দেয় নাই, খালি ইকুয়েশনটা দিয়ে দিছে। ওই ইকুয়েশনটা দেওয়ার কারণে আমাদের এখন এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে এখানে বসবে হচ্ছে m/3, যাকে আমরা বলি ইফেক্টিভ মাস বা কার্যকরী ভর। অর্থাৎ ওভারঅল হিসাবটা হচ্ছে, কথা একটাই মনে রাখবো, ওভারঅল আমি এখানে কিচ্ছু মনে রাখবো না। যারা মনে করতেছ ভাই আমাদের ঝামেলা মনে হচ্ছে, কিচ্ছু মনে রাখবো না। কি মনে রাখবো? দেখো, একবার আমি পুরোটা মুছে ফেলতেছি, স্ক্রিনশট তুলে নাও, আমি পুরোটা মুছে ফেলতেছি। পুরোটা মুছে আমি তোমার কি কোন ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা আমি বলতেছি। পুরোটা মুছে কোন ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা আমি বলতেছি। তো যে ব্যাপারটা মাথায় রাখবা সেটা হচ্ছে ওভারঅল হিসাব হচ্ছে এটা। মাথায় রাখবো হচ্ছে ভাইয়া এটা, কোন একটা স্প্রিং, এই স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারবো তার ঝুলন্ত বস্তুর ভর হচ্ছে m, আর স্প্রিংয়ের যে ভর, স্প্রিংয়ের নিজস্ব ভর নগণ্য। স্প্রিংয়ের যে নিজস্ব ভর হচ্ছে কি? নগণ্য। যদি নিজস্ব ভর নগণ্য হয়, পর্যায়কালের ফর্মুলা টি ইকুয়ালস টু 2π√m/k। শেষ, হিসাব ক্লিয়ার। আর কে তো বুঝতে পারতেছ, স্প্রিং ধ্রুবক। যদি একাধিক স্প্রিং থাকে তুল্য স্প্রিং ধ্রুবকটা বসাবো, কিভাবে ক্যালকুলেশন করবো সেটা গত ক্লাসে দেখাচ্ছি, শ্রেণী সমান্তরাল। এবার যদি এরকম হয় ভাই একটি স্প্রিং, তার এখানে আমাদের ভর ঝুলানো হচ্ছে m, এখন স্প্রিংয়ের নিজস্ব ভরটা আর নগণ্য নয়, স্প্রিংয়ের নিজস্ব ভর নগণ্য নয়। এর মানে এবার আমরা তাকে আনকাউন্টেবল বলতে পারবো না, এটা কাউন্ট না করে থাকতে পারবো না। যেহেতু কাউন্ট করবো না, তাহলে এবার দেখবো স্প্রিংয়ের ভর যদি m হয়, তার কতটুকু অংশ কাজে লাগে? তার 3/1 কাজে লাগে। এর মানে me মানে হচ্ছে ইফেক্টিভ মাস হচ্ছে m/3। তাহলে আমরা বলবো সিম্পল, এবার ফর্মুলা হচ্ছে টি ইকুয়ালস টু 2π, আগে ছিল m, এখন হয়ে যাবে m + me/k। শেষ, মানে আগের ভরের সাথে নতুন ভরটা যুক্ত হয়ে গেল। এখন নতুন ভরটা me মানে কি? me মানে হচ্ছে স্প্রিংয়ের 3/1, এর মানে m/3। এখান থেকে এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, যে স্প্রিংয়ের ক্ষেত্রে তার কতটুকু অংশ কার্যকরী? 33.33%, কারণ 1/3 মানে কি 33.33% না, এর মানে এতটুকু কার্যকরী। শেষ, এতটুকু মনে রাখলেই কাজ শেষ। বলো বুঝছি কিনা? এই বলো বুঝছি কিনা?
এবার হচ্ছে এই কথাটা বলবো, আর একটা কথা, ছোট্ট একটা কথা বলবো, এটা বলে আমরা এবার চলে যাব নতুন টপিক্সে। নতুন টপিক্স হচ্ছে সরল দোলক। এই দেখিও তোমরা আবার ইসেক স্যারের নতুন এডিশনে ঠিক করছে কিনা আমি জানি। আমার কাছে 2020 সালের এডিশনটা আমার কাছে ছিল। 2020 সালের এডিশনে এখানে নিচে কে এটা দেয় নাই, এটা 100% ভুল, নিচে কে দিতে হবে। অর্থাৎ তোমাদের এতটুকু জানলে চলবে, ইন ফিউচার ইঞ্জিনিয়ার হলে আরও অনেক বেশি জানা লাগবে, কারণ ইঞ্জিনিয়ারদের কাজে এগুলো নিয়ে, আর আমাদের মেকানিক্যালে তো আরও বেশি। একটা গাড়ি ডিজাইন করবে, গাড়ির মধ্যেও স্প্রিং থাকতে হয়। কেন? কারণ স্প্রিং যত বেশি রিলায়েবল, গাড়িতে ভ্রমণ তত কি আরামদায়ক না। আর যেসব গাড়িতে স্প্রিং নেই, ওই যে রাস্তায় চলে যে 2 নাম্বার বাস, 3 নাম্বার বাস, কাকলি বাস, এই সকল বাসের মধ্যে কোনো স্প্রিং নেই, বসলে বুঝবা পাশার কী অবস্থা হয়। তখন দেখবা ভাঙ্গা রাস্তায় যখন গাড়ি চলে তখন বুঝবা আসলে আমাদের পাশার ব্যথা কাকে বলে। তো ঝামেলা হচ্ছে ওইটা আর কি। আর যখন দেখো তুমি দামি দামি গাড়িতে চড়বা, দেখবে যে কিরে ভাই এত ভাঙ্গা রাস্তা কিন্তু আমার কোনো ফিলই হচ্ছে না, কি ঘুম আসতেছে। কেন? গাড়িতে স্প্রিং থাকে, স্মুথ স্প্রিং। এই স্প্রিংয়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে গাড়ির দাম বেড়ে যায়। আর আমাদের ইঞ্জিনিয়ারদেরকে ডিজাইন করতে হয় যে কেমন স্প্রিং হবে, স্প্রিংটা হোমো ডিস্ট্রিবিউশন হয়েছে কিনা। স্প্রিংটা যদি হোমো ডিস্ট্রিবিউশন না হয়, এবার দেখা যাবে আরাম করতে যেয়ে দেখবে যে আরামটা হারাম হয়ে গেছে, ফাঁসা একটা উপরে উঠে গেছে, একটা নিচে নেমে গেছে। কেন? একদিকের স্প্রিং কম রিলায়েবল, আর একদিকেরটা বেশি রিলায়েবল। তখন দেখবে যে তুমি দোদুল্যমান অবস্থায় আছো। সো এগুলো হচ্ছে আমাদের কাজ আর কি। আচ্ছা দেখি, তো আমরা এবার আসি হচ্ছে স্পেশাল কনসেপ্ট 2। তো আমাদের দুইটা কনসেপ্ট, একটা কনসেপ্ট পড়াই ফেলছি, জাস্ট আমরা মাথায় রাখবো হচ্ছে ইফেক্টিভ মাস। ইফেক্টিভ মাসের বাংলা হচ্ছে কার্যকরী ভর। এটা আমি করছি, জানি না কোনো বইতে আমি পাই নাই, বইতে খালি সূত্র দিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে ক্লিয়ারলি ডেসক্রাইব করতে হয়। আচ্ছা এবার আসে হচ্ছে সেকেন্ডটা, এই স্পেশাল কনসেপ্ট। এটা আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, এটাও আগে ছিল না, এবার দেখলাম নতুন করে অ্যাড করছে ইসাক স্যারের বইতে, তাও ওই যে কোনো রকম বলে দিছে। তো আমি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করি। ব্যাপারটা ক্লিয়ার করলে কেমন দেখো, এর আগে যতগুলো আমরা পড়াইছিলাম প্রত্যেকটার মধ্যে কি ছিল ভাই? প্রত্যেকটার মধ্যে ছিল হচ্ছে স্প্রিংয়ের মধ্যে একটা ভর ঝুলানো, তাই না? যে স্প্রিংয়ের একটা প্রান্ত ফিক্সড, আরেক প্রান্তে একটা ভর ঝুলানো আছে। তাহলে আমি কাকে ধরে টানবো ভাই? আমি এটাকে ধরে টানবো। তাহলে এটাকে ধরে টেনে ছেড়ে দিলে সে এভাবে মুভ ডাউন করতেছে। এবার বলে যে না, আমি যদি একটা স্প্রিং নিয়ে এই দিকেও একটা বস্তু ঝুলাই দিলাম, এই দিকে একটা বস্তু ঝুলাই দিলাম, আমার ইচ্ছে হলো এবার আমি দুইটাকে ধরে টানবো, দুইটাকে ধরে টেনে ছেড়ে দিছি, এরকম হবে না? দেখো আগের বার ছিল কেমন? আগের বার ছিল এইদিকে ফিক্সড, আমি মনে করি স্প্রিং, তুমি আমাকে স্প্রিং চিন্তা করো, আমি তো সব কিছু, আমি মনে করি স্প্রিং, এই দিকটা ফিক্সড, টেনে ছেড়ে দিলা, এবার হচ্ছে এটা স্প্রিং, কোনো দিকে ফিক্সড না, দুই দিকে বস্তু ঝুলানো, মানে দুইটাকে ধরে টান দিবা, দুইটাকে ধরে যখন টান দিবা এরকম না? হ্যাঁ, এটা এই যে আমাদের এই কনসেপ্ট, এখানে আমরা যখন ভর কাউন্ট করতেছি বাই টি ইকুয়ালস টু টোয়াইস বাই রুট ওভার এম বাই কে, সিম্পলভাবে এই এম হচ্ছে এই বস্তুর ভর। কিন্তু ভাই আমার এখানে এটার ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2, স্প্রিং ধ্রুবক কে আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই m1 এবং m2 যখন দুইটা ভর, আমি কোন ভরটা কাউন্ট করব? আমি কি m1 কাউন্ট করব নাকি আমি m2 কাউন্ট করব? আমি যদি m1 কাউন্ট করি তখন m2 বলবে এখন তো আমার ভুলে যাবা, তারা নিয়ে থাকো। আবার m2 কে কাউন্ট করতে গেলে আমাকে তো আর ভালো লাগবে না, তারা নিয়ে থাকো। কোন ঝামেলায় পড়লা? এর থেকে ভালো দুইজনকে নিয়ে সুখে শান্তিতে থাকো। তার জন্য আমাদের পরিমিত, দেখো এই দুইজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে হলে তোমাকে পরিমিত পরিমাণ একটা নলেজ থাকতে হবে। সেই পরিমিত পরিমাণ নলেজটা হচ্ছে পরিমিত ভর। মানে এই দুইটাকে কম্বাইন করে আসলে আমি এমন একটা ভর কাউন্ট করব যেটা স্টেবল একটা ভর। সেটা কিভাবে কাউন্ট করব? সেটাকে আমরা বলেছি পরিমিত ভর। পরিমিত ভর ইংলিশে বলে রিডিউসড মাস, আমরা এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমাদের কিন্তু ইংলিশে পড়তে হয়। রিডিউসড মাস, এটাকে আমরা বলি পরিমিত ভর। ইসাক স্যারের বলতে দেখলাম বাংলায় পরিমিত ভর লিখছে। সো রিডিউসড মাস, পরিমিত ভর। তাহলে এক্ষেত্রে কি এটা কখন ইউজ করব? স্প্রিং তার দুই পাশেই যদি বস্তু আমাদের
কম্পিত হতে থাকে তখন আমি কোন ভরটা কাউন্ট করব, দুইটাই কাউন্ট করব, তবে এমনভাবে কাউন্ট করব যাতে করে দুইটা আমাদের সেফটি ফরম্যাটে থাকে। তাহলে তার জন্য আমাকে যে ভরটা কাউন্ট করতে হবে তাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? মিউ। এই মিউটাকে আমরা কি বলি? পরিমিত ভর। কি বলি? পরিমিত ভর। তাহলে আমরা এখান থেকে সিম্পল বলতে পারি টি ইকুয়ালস টু 2π√μ/k। এই মিউটা কিন্তু অন্য কিছু না, এই মিউটা হচ্ছে একটা ভর। কেমন ভর? পরিমিত ভর। এখন প্রশ্ন হচ্ছে মিউটা কিভাবে বের করব? সিম্পল কথা রে ভাই, এই মিউটা বের করার জন্য গুণফল ডিভাইডেড বাই যোগফল। গুণফল ডিভাইড বাই যোগফল। এখন তুমি যদি কেউ যদি মনে রাখতে না পারো পরিমিত ভর, পরিমিত ভর কেউ যদি মনে রাখতে না পারো তারা এটা শিখবা গুজব। মানে গুজবকে আমরা একটু এভাবে লিখবো গুজব। পরিমিত ভর, এই গু মানে হচ্ছে গুণফল, জো মানে হচ্ছে যোগফল, ব মানে হচ্ছে ভাগফল। আচ্ছা মনে করো ভ দি গুজব, বানান আমি আমার মতো লিখবো, আমার নিজের একটা স্বকীয়তা আছে। কেন? বাংলা একাডেমি বানান শুদ্ধ করতে পারলে আমি কেন পারবো না? আমার জন্য গুজব হচ্ছে এটা। মানে গুণফল যোগফল তাদের ভাগফল, এই গুণফল এই যোগফল তাদের ভাগফল, গুণফল যোগফল তাদের ভাগফল। গুজব, গুজব, গুজব না, উচ্চারণ কি হবে? গুজব। ভ তো এবার উচ্চারণ করতে হবে, ভ গুজব, যেভাবে উচ্চারণ করি গুজব। তাহলে আমাদের গুণফল ডিভাইডেড বাই গুণফল যোগফল তাদের মধ্যে ভাগফল। তাহলে সিম্পল এই দুইটাকে গুণ করব, নিচে যোগ করব, দ্যাটস পরিমিত ভর। শেষ। মানে এই ধরনের কন্ডিশন, এটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউতে। এমসিকিউতে চলে আসতে পারে এখানে এখানে আমাদের পর্যায়কালের ফর্মুলা কোনটা? তাহলে সরি টাইম পিরিয়ড, পর্যায়কাল। হ্যাঁ, তাহলে টি ইকুয়ালস টু 2π√μ/k। এই মিউ মানে হচ্ছে পরিমিত ভর m1 m2 ডিভাইড বাই m1 + m2। তাহলে এই দুইটা কনসেপ্ট ছিল স্পেশাল দুইটা কনসেপ্ট, মানে এটা হচ্ছে একটু এক্সট্রাঅর্ডিনারি কনসেপ্ট। তো আজকে এটা হচ্ছে আমাদের, এখন আমরা নতুন কনসেপ্টে যাব। এতটুকু ক্লিয়ার কিনা বলো? ইসরাত জাহান, স্প্রিংয়ের ভর দেওয়া থাকলে কার্যকরী ভর অনুযায়ী হবে গতকালের এমটা। হ্যাঁ এক্স্যাক্টলি, গতকালে m + m যেটা লিখছি সেটা ইউজ না করা বেটার। হ্যাঁ, ইউজ না করা বেটার। দেখো গত বছর পর্যন্ত আমরা বলতাম হচ্ছে সেটা ইউজ করো, কারণ তপন স্যারের বইতে এটা ছিল, ইসেক স্যারের বইতে এটা ছিল না। তো ওইভাবে ইউজ করতে দিও, কারণ তোমাদের বইগুলোর মতো না লিখলে আবার অনেক স্যার কেটে দিবে। যেহেতু এবার ইসেক স্যারের বইতে আসল কনসেপ্টের হিন্টস দিয়ে দিছে, দ্যাট মিনস এবার আমরা জেনুইন কনসেপ্ট পড়াইতে পারি। ওই জন্য হচ্ছে তোমার পারফেক্ট 100% পিওরলি করতে হলে ওইটাই করতে হবে, যে m/3 m + m/3। নাও এসএস নিবা, নাও এসএস নাও, এসএস নাও। এসএস তো আমিও আসবো, একটু 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 পোজ দিই, তারপর এসএস নাও। আমার তো আবার অনেক ভাব, আমি তাকাই না এদিকে। নাও এসএস নাও। ওকে, আচ্ছা এবার আসি আমি সরল দোলক পড়বো। ভাই এটা পুরো একটা কল্পনা, মানে ফাইজলামি। এই সরল দোলকটা হচ্ছে পুরো একটা ফাইজলামি। তোমাদেরকে আমি দেখাবো, আমি বই থেকে দেখে দেখে সরল দোলকের ডেফিনেশন পড়বো, এরপরে নিজের মাথায় নিজে বাড়ি দিব। সরল দোলক, আচ্ছা আসি, আমাদের কনসেপ্টের নাম হচ্ছে সরল দোলক। সরল দোলক, সরল দোলক না বললে এটাকে যদি বলা হইতো অবাস্তব দোলক, এটাই হচ্ছে বেটার হইতো, ফাইজলামি মার্কা দোলক উদাই। আচ্ছা আসো, যদি এটা খুবই কাজের জিনিস। সানগ্লাস পরে দিব? না না দরকার নাই। আচ্ছা আসি, আমি তোমাদের বই থেকে দেখে দেখে কয়েকটা লাইন লিখতেছি। একটি ভারী, লাইনগুলো তুমি পড়ো, তুমি পড়ে তুমি চিন্তা করবা। একটি ভারী, একটি ভারী, একটি ভারী, তুমি জাস্ট মিলানোর চেষ্টা করো ওদের কথার সাথে ওদের কথার মিল আছে কিনা। একটি ভারী আয়তনহীন, ভারী আবার আয়তনহীন, একটি ভারী
আয়তনহীন, ভারী হইতে হবে কিন্তু আয়তন থাকা যাবে না। আয়তনহীন বস্তু কণাকে, একটি ভারী আয়তনহীন বস্তু কণাকে ওজনহীন নমনীয় ওজনহীন নমনীয় ও অপসারণশীল মানে অপসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে মানে ব্যাপারটা দেখো, একটা বস্তু নিব যেটা ভারী হইতে হবে তবে আবার আয়তনহীন হইতে হবে, আয়তন থাকা যাবে না। আবার একটা সুতা দিয়ে ঝুলাবো, সুতাটা ওজনহীন হইতে হবে, আবার নমনীয় হইতে হবে, আবার অপসারণশীল হইতে হবে। ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে একটি উলম্ব তলে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। এবার নিচের লাইনে লিখবা, এটি একটি নিছক কল্পনা, তবুও গুরুত্ব কিন্তু অল্প না। এটি একটি নিছক কল্পনা, তবুও গুরুত্ব কিন্তু অল্প না। তারপর হচ্ছে এটি একটি নিছক কল্পনা, তবুও গুরুত্ব অল্প না। কবিতা বানাতে চাচ্ছি, এরপরে কি বানানো যায়? বাস্তবে এটি সম্ভব না, তাও স্কিপ দেওয়া যাবে না। যা লেখাচ্ছি সব লিখবা। আচ্ছা, তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে সরল দোলক হচ্ছে একটা জাস্ট কল্পনা, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। তবে কিছু গাণিতিক সুবিধার জন্য আমরা এটা বাস্তবায়ন করি। তো বাস্তবায়ন করলে তো এমন তো বাস্তবায়ন করা যায় না, এমন চিন্তা করে যেমন করে বাস্তবায়ন করা যায় তেমন করে আমরা বাস্তবায়ন করব। ব্যাপারটা হচ্ছে কেমন দেখো, এই যে আমাদের এখান থেকে মনে করো এটা একটা ফিক্সড পজিশন, এটি সুতা দিয়ে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম। এই যে কোনো একটা বস্তু, এই কোনো একটা বস্তুকে সুতা দিয়ে ঝুলিয়ে দিলাম। তাহলে আমার দেখো একটা বিন্দু থেকে কোনো একটা বস্তুকে সুতা দিয়ে ঝুলিয়ে দিলাম। এখন এটাকে আমি টানবো, এটাকে একটু করে টানলাম, টেনে ছেড়ে দিলে এই বস্তুটা আমাদের কি হবে? এই বস্তুটা আমাদের এভাবে দুলতে থাকবে। যদি দুলতে থাকে এটাকে আমরা বলি সরল দোলক। এখন তাদের ভাষ্য অনুযায়ী কি দিয়ে ঝুলাবো? আমরা সুতা দিয়ে ঝুলাবো। এটা হচ্ছে একটা সুতা, এটা হচ্ছে সুতা, এই সুতা দিয়ে আমরা ঝুলাবো। তাদের কথা মতে হচ্ছে এই সুতাটার বৈশিষ্ট্য হইতে হবে, বৈশিষ্ট্যগুলো লাগবে এমসিকিউর জন্য। সুতার বৈশিষ্ট্য হইতে হবে কেমন? এটা হইতে হবে ওজনহীন, এর মানে সুতার ওজন থাকা যাবে না। দেন হচ্ছে নমনীয়,
মানে নমনীয় হতে হবে। দেন হচ্ছে অপ্রসারণশীল, এর মানে সুতা টানলে লম্বা হয়ে যাবে এমন হওয়া যাবে না। এবার আসো হচ্ছে এই যে বস্তুটাকে আমি ঝুলাবো এই বস্তুটার বৈশিষ্ট্য। এই বস্তুটা, এই যে বস্তুটাকে আমি ঝুলাইলাম বস্তু, এই বস্তুটা হইতে হবে ওজনহীন, এই বস্তুটা হইতে হবে ভারী, এই বস্তুটা হইতে হবে ভারী এবং এটাকে হইতে হবে আয়তনহীন। এই কথাগুলো কিন্তু সরল দোলকের কনসেপ্ট কাজে লাগবে। এবার আসো, তাহলে আমাদেরকে বলা হলো হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট কথা দেখো। তাহলে একটি ভারী আয়তনহীন বস্তুকণা, ধরে নাও আমার কাছে একটি ভারী আয়তনহীন বস্তুকণা আছে। তাহলে একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে এরপর ওজনহীন নমনীয় অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি এটি স্বাধীনভাবে বাধা এড়িয়ে উলম্ব তলে, সে ছিল এ তলে উলম্ব তলে এভাবে যদি কম্পিত হয়, দুলতে পারে, তবে তাকে আমরা সরল দোলক বলি। এই সিস্টেমটাকে আমরা সরল দোলক বলি। তাহলে আমাদের এটাকে সরল দোলক বলি। এবার তুমি সিম্পল বলতে পারো ভাই বাস্তবে তো এটা সম্ভব না। না, বাস্তবে সম্ভব না, তবে আমরা মোটামুটি এটার কাছাকাছি রাখার চেষ্টা করি। তো আসো এখন প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা করি যে কোনটা দ্বারা কি মিন করে। প্রথমে ভাইয়া আপনি বলেই দিয়েছেন, প্রথমে আপনিই বলে দিলেন যে বস্তুটাকে ঝুলাবো সেটা হইতে হবে ভারী। হ্যাঁ, আসলে আমরা ভারী একটা বস্তু নিই, আর এটা হইতে হবে আয়তনহীন। আয়তনহীন মানে কি? তার কোনো আয়তন নাই। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করার জন্য আমরা ল্যাবরেটরিতে যে কাজগুলো করি, আমরা কি করি, একেবারে ছোট লোহার গোলক নিই। কিসের গোলক? লোহা। দেখবা লোহা কিন্তু ছোট হলেও ভারী মোটামুটি। আমার তো একেবারে 10 কেজি 20 কেজি হওয়ার দরকার নাই, আমরা ছোট একটা লোহার গোলক নিই। তাহলে সুবিধা হলো কি, মোটামুটি ছোট যেহেতু তার আয়তনটা কম, প্রায় নাই ধরা যাবে, আর সেটা একটু ভারী। এবার আমরা সুতা নিই হচ্ছে চিকন সুতাগুলা। তুমি যদি মোটা সুতা নাও তার ওজন বেড়ে যাবে, তাহলে চিকন সুতা নিব, যত চিকন নেওয়া যায়। তবে রাবার জাতীয় সুতা নেওয়া যাবে না, যেগুলো টানলে লম্বা হয়ে যাবে। এমনিতে সব সুতে একটু করে লম্বা হয়, বাট সেটা নেগলিজিবল। এরপর তুমি এটাকে ঝুলাই দিবা, অবশ্যই অল্প বিস্তারে ঝুলাইতে হবে। এখানে তুমি এই যে কৌণিক বিস্তার রাখবা, এটাকে আমরা বলি কৌণিক বিস্তার, থিটা। এই থিটাটাকে আমরা বলি কৌণিক বিস্তার। এই কৌণিক বিস্তার থিটার মান লেস দেন অর ইকুয়াল টু 4 ডিগ্রি হতে হবে, মানে একেবারে ছোট রাখতে হবে। থিটার মান একেবারে ছোট রেখে তাকে ঝুলাই দিলে তখন আমি তাকে বলবো হচ্ছে সরল দোলক। এবং এই যে বিন্দু থেকে আমি ঝুলাইলাম এটাকে আমরা বলি হচ্ছে ঝুলন বিন্দু। এটাকে আমরা কি বলি? ঝুলন বিন্দু। এবং যেই বস্তুটাকে ঝুলাইলাম এই বস্তুটাকে বলা হয় বব। পড়ো তো আমার সাথে, এটাকে বলা হয় ঝুলন বিন্দু, এটাকে বলা হয় বব। কি বলা হয়? বব। তোমরা অনেক সময় বব বললে বুঝো না। বব মানে হচ্ছে যে বস্তুটাকে ঝুলাইলাম সেই বস্তুটা। এবার তুমি এখানে আমাকে জিজ্ঞেস করতে পারো, তাহলে এটা তো গেল। এবার হচ্ছে সুতা ওজনহীন। ভাই নমনীয় মানে তোমরা বুঝো? এই নমনীয় ব্যাপারটা বুঝো? এই নমনীয় ব্যাপারটা কি তোমরা বুঝো? নমনীয় ব্যাপারটা বুঝো? কোন একটা বস্তু নমনীয় হওয়া? হ্যাঁ, নমনীয় মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাকে যেভাবে করতে চাই সেভাবে হয়। যেমন মনে করো আমার ওয়াইফ, তাকে বললাম বউ তুমি একটু উঠে দাঁড়াও, সে উঠে দাঁড়াইলো। বউ তুমি একটু বসো, বসলো। বউ তুমি একটু হাসো, সে হাসলো। বউ তুমি একটু কান্না করো, কান্না করলো। বউ তুমি চোখের পানি পেলে কান্না করো, কান্না করলো। বউ তুমি হাউমাউ করে কান্না করো, কান্না করলো। মানে আমি যা বলছি তা শুনতেছে। দ্যাট মিনস মাই ওয়াইফ ইজ সো মাচ নমনীয় ফর মি। আমি যা বলি তাই শুনে। এটা হচ্ছে নমনীয়তার একটা আদর্শ এক্সাম্পল। যেমন আমার বউ, যদিও এটা বাস্তবে সম্ভব না, জাস্ট লাইক সরল দোলক। এটা বাস্তবে সম্ভব না। আচ্ছা, ভালো একটা দাঁড়াও, একটা মিম তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি আমার এক বন্ধুকে পাঠাইছিলাম। সে যাতে তার জিএফকে কনভিন্স করতে পারে। দাঁড়াও, এটা আমার ফোনে আছে, আমি তার আইডি থেকে বের করি। ব্যাপারটা খুবই সুন্দর। এটা একটা মিম দেখাই তোমাদেরকে। আচ্ছা দেখো, এটা হচ্ছে তাকে পাঠাইছিলাম।
কোথা থেকে আসছে জানি না, ফেসবুকে এক জায়গায় মিম পাইছিলাম, স্বামীর সঙ্গে কথা বলার আদব। হ্যাঁ, এই আদবটা দেখো, আমি তোমাদেরকে পড়ে শোনাই। স্বামীকে, এখানে যারা মেয়েরা আসো তোমরা এটা শিখে রাখো, আর ছেলেরা যারা আসো তোমরা জেনে রাখো, ইন ফিউচার এটা দেখাইতে হবে, প্রয়োজন স্ক্রিনশট তুলে রাখবা, ভবিষ্যৎ দেখাইতে হবে, এটা তোমাদের অধিকার। স্বামীকে সবসময় আদব সহকারে ডাকবে, বেআদবের মতো কথা বলা যাবে না। তুমি করে সম্বোধন করবা না, আপনি শব্দ ব্যবহার করবা। আপনি কি এটা খাবেন, এই আপনি কি, আপনাকে কি এটা দিব, এ আপনাকে কি একটু বাতাস করব, তুমি বলা যাবে না। স্বামীর সঙ্গে পুরো মনোযোগ, স্বামীর কথা পুরো মনোযোগ দিয়ে শুনবে, কথার মধ্যে কথা বলবা না। স্বামী কথা বলতেছে, ফুল কনসেন্ট্রেশন তার স্বামীর দিকে থাকতে হবে, কথার মধ্যে কথা বলা যাবে না। কথা শেষ হওয়ার পর যদি কোনো কথা বুঝে না আসে তাহলে জিজ্ঞেস করে নিবে, স্মুথলি জিজ্ঞেস করবা, হে স্বামী, আপনার এই কথাটা আমি বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে দিবেন স্বামী। তারপর স্বামীর সঙ্গে সবসময় নম্র স্বরে কথা বলবে, শক্ত স্বরে কথা বলা কঠিন বেয়াদবি। নম্র স্বরে কথা বলবে, ঝগড়া করতে গেলে নম্র স্বরে, এই শুনেন না, আপনি এমন কেন করতেছেন, কেন নম্র স্বরে কেন ঝগড়া করে আমি জানি না। তারপর হচ্ছে আদেশের সুরে স্বামীকে কোনো কিছু বলবা না, আদেশ করা যাবে না, আদেশের সুরে বলবা না, বরং এভাবে বলবে, আপনি অমুক জিনিসটি এনে দিলে বড় মেহেরবানি হয়। ওই তুমি এটা আইনো বলা যাবে না, আপনি অমুক জিনিসটা এনে দিলে মেহেরবানি হয়। স্বামীকে নাম ধরে ডাকা চরম লেভেলের বেয়াদবি, বুঝছো? এটা হচ্ছে আদব। এটা কোথায় পেয়েছিলাম আমি জানি না, আমি সেভ করে রাখছি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। বেশি কাহিনী করলে এটা পাঠাই দিব। এখন এটা হচ্ছে পুরোটা অবস্থা কল্পনা, এমন পাওয়া যায় না, জাস্ট লাইক সরল দোলক। আয় হ্যাঁ, আমার এত ব্লাড দেখা গেল, ছি 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 ছি। ওকে, সমস্যা না, ব্লাড দেখা গেছে, ভালো হয়েছে, না হয় তোমরা আবার এগুলো দিয়ে মিম টিম বানায়া পরে ভাইরাল করে দিবা। আচ্ছা আসি, হ্যাঁ এগুলো মনে রাখবা, আদব। আচ্ছা আসি, এখন এটাকে আমরা বলি নমনীয়, এটাই হচ্ছে নমনীয় বেস্ট এক্সাম্পল অফ নমনীয়। এটাকে আমরা বলতে পারি নমনীয় বউ। প্রত্যেকটা ছেলেরই আশা তার বউ এমন নমনীয় হবে। আমি তো খুব না রে ভাই, এত নমনীয় হওয়ার দরকার না, একটু হইলো হও, এত নমনীয়তা পাওয়াই যায় না, শাসন করে। আচ্ছা আসো, এই আমরা জাস্ট ফ্র্যাঙ্কলি বলছি, এটা জাস্ট তোমরা ট্রল হিসেবে নিবা, সিরিয়াসলি নিও না। হ্যাঁ, আর নর্মালি তো মানুষের সাথে আচার ব্যবহার ভালো করতে, এটা জাস্ট সিম্পল ব্যাপার, আমরা জাস্ট এটা ট্রল হিসেবে কথা বলছি, তোমরা সিরিয়াসলি নিও না। আচ্ছা আসো, এবার আমরা একটু একটা জিনিস খেয়াল করে দেখি, সেটা হচ্ছে আমরা একটু সরল দোলক একটা ফুল এক্সপ্লেনেশনে যাব, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। প্রথম কথা হচ্ছে, তোমরা একটু এদিকে তাকাও, আমাদের সরল দোলককে যে আমি ঝুলাবো, এক্ষেত্রে হচ্ছে কিন্তু অ্যাঙ্গেলটা একেবারে কম রাখতে হবে, 4 ডিগ্রি বা তার থেকে কম, 4 ডিগ্রি বা তার থেকে কম। আমার মনে হয় এখানেও 10 ডিগ্রির উপর হয়ে গেছে, তাও হোয়াট এভার আমি দিচ্ছি 4 ডিগ্রি বা তার থেকে কম, এরকম ছোটো দিতে হয়। তো অ্যাকচুয়ালি যখন তুমি এরকম ছোটো দিবে, অ্যাঙ্গেলের মানটা, এই যে থিটার মানটা যাকে আমরা বলি কৌণিক বিস্তার, এই থিটার মানটা 4 ডিগ্রি বা তার থেকে যখন কম দিবা, তখন দেখবা যে এই সরল দোলকটা আমাদেরকে এরকম সরল পথে গমন করতেছে। ওই কারণে আমাদের বলা হয় সরল দোলক সরল পথে গমন করে। অনেকে প্রশ্ন করে, ভাই সরল দোলকটা আমার এভাবে গমন করে, এটা কেমনে সরল পথ হয়? পারফেক্ট সরল দোলক হইতে হলে থিটার মান 4 ডিগ্রি থেকে কম হইতে হবে, আর যখন থিটার মান 4 ডিগ্রি থেকে কম, অল্প বিস্তারে, তোমাদের পরীক্ষায় লেখা থাকবে এরকম, অল্প কৌণিক বিস্তারে দোলায়মান, অল্প কৌণিক বিস্তারে
অল্প কৌণিক বিস্তারে দোলায়মান, অল্প কৌণিক বিস্তারে দোলায়মান মানে থিটার মানটা অল্প মিনস এখানে থিটার মান 4 ডিগ্রি বা তার থেকে কম হইতে হবে। সো আমাদের এখানে এটা সরল করতে হবে। এখন তুমি চিন্তা করো, এবার যদি তুমি 4 ডিগ্রি হলো, তুমি যদি এখানে চিন্তা করো, এখানে চিন্তা করে এটা আরেকটু বক্র হবে, এখানে চিন্তা করলে আরও বক্র হবে, অর্থাৎ যত কাছাকাছি থাকে এটা কি বক্র হয় না? ওই কারণে সুতার দৈর্ঘ্য যদি আমরা লম্বা রাখি তাহলে এটা আমাদের ইফেক্টিভ হয়। ওই কারণে সরল দোলক যখন আমরা বাস্তবে বানাই, ওই বাস্তবে বানানোর সময় যথাসম্ভব এমন না যে সুতার দৈর্ঘ্য আকাশ পাতাল সমান করে দিব, সুতার দৈর্ঘ্য পর্যাপ্ত পরিমাণ মানে যথেষ্ট লম্বা রাখার চেষ্টা করব, যতটুকু সম্ভব সুতার দৈর্ঘ্য আমরা লম্বা রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। হ্যালো, ফোন তো সন্ধ্যায় করছিলাম, এখন না, আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো ওভারঅল হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন বেসিকটা যে আমাদের সরল দোলক, কিন্তু বাস্তবে তো এরকম সম্ভব না। বাস্তবে আমরা যতটুকু ইফেক্টিভ সেটা আমরা চিন্তা করে দেখি। তো এবার একটু ভালো করে খেয়াল করে দেখি, এবার একটু আমরা ভালো করে খেয়াল করবো। কয়েকটা ইম্পর্টেন্ট কথা খেয়াল রাখো। আমি যদি সিম্পলি চিন্তা করি, আমি আগে কয়েকটা কথা বলে নিই। মনে করো আমরা যে বলি মনে করি এটা বৃত্তচাপ, হ্যাঁ, বৃত্তচাপের ক্ষেত্রে আমরা বলতে পারি না যে মনে করো এটা যদি আমাদের থিটা হয়, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, এটা এস হয়, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি থিটা ইকুয়ালস টু কত, এস ডিভাইডেড বাই আর, এটা বলা যায়। এখন একটু তোমাদেরকে স্মরণ করায় দিই, যদি মনে করো কখনো এরকম হয়, যদি কখনো এরকম হয় থিটার মান একেবারে ছোট, থিটা কি, থিটা আমাদের একেবারে ছোট, থিটা যদি ছোট হয় তাহলে সাইন থিটা এবং থিটা সেম। আমি আবারও বলতেছি, থিটা যদি কখনো ছোট হয় তাহলে সাইন থিটা এবং থিটা কি হবে, সেম হবে। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া? তুমি সিম্পল চিন্তা করো, এই থিটা যদি একেবারে ছোট হয়, এটাকে যদি থিটা বলি, আচ্ছা বলো তো সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন দেখো, তুমি যদি থিটা এটা বলো, এটা হচ্ছে অতিভুজ, এখানে বললে এটা হচ্ছে অতিভুজ, যেটাই হোক এটা কিন্তু ব্যাসার্ধের সমান। আর লম্ব বললে থিটা যদি এতটুকু হয়, এ লম্ব হচ্ছে এটা, থিটা এতটুকু হইলে লম্ব হচ্ছে এটা, থিটা এতটুকু হইলে লম্ব হচ্ছে এটা। একটা জিনিস খেয়াল করছো, থিটা যখন একেবারে ক্ষুদ্র, লম্ব আর চাপ সেম হয়ে গেছে না, লম্ব ইকুয়ালস টু চাপ হয়ে গেছে না। থিটার মান যখন যথেষ্ট পরিমাণ ছোট, তখন এখানে যে আমাদের বৃত্তচাপ আর এখানে যে লম্ব, দুইটা আমার কি সেম হয়ে গেছে। তো আমরা তাহলে বলতে পারি থিটা সমান হচ্ছে চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তো এখানে যেটা ব্যাসার্ধ সেটাই তো এখানে ভূমি, এই ব্যাসার্ধ যে কথা, ভূমিও তো সেম কথা। জি ভাইয়া, তাহলে আমাদের ব্যাসার্ধ আর আমাদের এইদিকে হয় কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো অ্যাকচুয়ালি আমাদের লম্ব ডিভাইড বাই অতিভুজ, তো আমাদের অতিভুজটা ব্যাসার্ধের সমান হয়ে যায়, চারটা লম্বের সমান হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি সাইন থিটা। তাহলে আমরা একটা কথা মাথায় রাখবো, থিটা যদি যথেষ্ট ক্ষুদ্র হয় তাহলে আমরা কিন্তু এটা কাজ করতে পারি, থিটাকে আমরা সাইন থিটা লিখতে পারি, সাইন থিটাকে থিটা লিখতে পারি। কথা এটা ঠিক কিনা তোমরা একটু খাতা লিখে রাখবা। থিটা যথেষ্ট ক্ষুদ্র হলে, যথেষ্ট ক্ষুদ্র মানে প্রায় শূন্যের কাছাকাছি, থিটা যথেষ্ট ক্ষুদ্র হলে মোটামুটি 3-4 ডিগ্রি বা এর থেকে কম হলে হয়, থিটা যথেষ্ট ক্ষুদ্র হলে সাইন থিটাকে থিটা এর সমতুল্য ধরা যায়। দেখো 100% সেম না, বাট মোটামুটি প্রায় 99.99% কারেক্ট। তো তাহলে লিখে রাখো, খাতায় একটু লিখে রাখো, থিটা যথেষ্ট ক্ষুদ্র হলে সাইন থিটাকে থিটা এর সমতুল্য ধরা যায়। থিটা যথেষ্ট ক্ষুদ্র হলে সাইন থিটাকে থিটা এর সমতুল্য ধরা যায়। থিটা যথেষ্ট ক্ষুদ্র হলে সাইন থিটাকে থিটা এর সমতুল্য ধরা যায়। থিটা যথেষ্ট ক্ষুদ্র হলে সাইন থিটাকে থিটা এর সমান চিন্তা করা যায়। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। এবার আসো আমরা সরল দোলকের বেসিক কনসেপ্টে চলে যাই, সূত্রগুলো আমি একটার পর একটা বলে দিব। আসো আমি আসল কনসেপ্টে চলে যাই। তো প্রথমত আমরা বলা স্টার্ট করি। ভাইয়া এটা হচ্ছে আমার এটা সরল দোলক। এখন দেখো, আমরা আর ওদের মতো আঁকবো না, আমরা আমাদের মতো করে আঁকবো, একটু বড় সড়ো করে আঁকবো, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তার জন্য আমরা একটু বড় করে আঁকবো, হ্যাঁ আমরা একটু বড় করে আঁকতেছি, ঠিক আছে, আমরা একটু বড় করে আঁকতেছি ক্যালকুলেশনের সুবিধা হওয়ার জন্য। মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা যে কাজটা করি সাধারণত এই যেই বিন্দু থেকে জুড়ে দিচ্ছি, এই বিন্দুটার নাম হচ্ছে
জুলন বিন্দু। এই বিন্দুটার নাম কি? জুলন বিন্দু, জুলন বিন্দু। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করব, এই যে আমার জুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত, জুলন বিন্দু থেকে কতটুকু? ববের পৃষ্ঠ, এটাকে আমরা বলি সুতার দৈর্ঘ্য। এটাকে বলি ছোট হাতের এল বা সুতার দৈর্ঘ্য। এটাকে আমরা বলি সুতার দৈর্ঘ্য। তাহলে সুতার দৈর্ঘ্য কতটুকু? জুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত। জুলন বিন্দু, এই বিন্দুটা হচ্ছে ববের পৃষ্ঠ, ববের পৃষ্ঠ। আই রিপিট এগেইন, সুতার দৈর্ঘ্য মানে কি? জুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ, জুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ, জুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত, এটাকে আমরা বলি সুতার দৈর্ঘ্য। এবার আসো, এই ববটা যদি একটা গোলক হয়, এটা হচ্ছে ববের ব্যাসার্ধ, এটা হচ্ছে কি? আর সমান হচ্ছে ববের ব্যাসার্ধ, এটা হচ্ছে কি? ববের ব্যাসার্ধ। এখন এই জুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত, এটাকে তো আমরা বব বলি। জুলন বিন্দু থেকে ববের যে কেন্দ্র পর্যন্ত, ববের কেন্দ্র পর্যন্ত, এটাকে আমরা বলি বড় হাতের এল, যাকে আমরা বলি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করব, আমরা এখানে বলতেছি ছোট হাতের এল সমান হচ্ছে সুতার দৈর্ঘ্য, ছোট হাতের এল সমান হচ্ছে সুতার দৈর্ঘ্য। আর এই সুতার দৈর্ঘ্য মানে হচ্ছে জুলন বিন্দু থেকে, জুলন বিন্দু থেকে, জুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত, জুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত, জুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত। আর বড় হাতের এল যেটা, তাকে আমরা বলতেছি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম, কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। এই কার্যকরী দৈর্ঘ্যটা অনেকে এভাবে বলে জুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত, কিন্তু আসলে এটা জুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত না, এটা হচ্ছে জুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত। ভার কেন্দ্র যেখানে সেখানে, কারণ সবসময় তো এরকম গোলাকার বস্তু নাও থাকতে পারে, যে বস্তুই থাকুক ভার কেন্দ্র পর্যন্ত। কোন কেন্দ্র? ভার কেন্দ্র। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, কার্যকর দৈর্ঘ্য মানে হচ্ছে জুলন বিন্দু থেকে, জুলন বিন্দু থেকে, জুলন বিন্দু থেকে ববের, ববের ভার কেন্দ্র, ভার কেন্দ্র, ভার কেন্দ্র পর্যন্ত, জুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত। আই রিপিট এগেইন, ববের ভার কেন্দ্র পর্যন্ত। ভার কেন্দ্র যেখানে আছে সেখানে চিন্তা করতে হবে, ভার কেন্দ্র যেখানে আছে সেখানে চিন্তা করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এই বস্তুর ক্ষেত্রে বলা যায় কার্যকরী দৈর্ঘ্য এল সমান হচ্ছে এখান থেকে সুতার দৈর্ঘ্য পৃষ্ঠ পর্যন্ত এল, ববের পৃষ্ঠ পর্যন্ত সুতার দৈর্ঘ্য, প্লাস আমাদের ববের ব্যাসার্ধ হচ্ছে আর, কারণ এখানে ববের ভার কেন্দ্র ঠিক সেন্টারে আছে। ববের ভার কেন্দ্র কোথায়? আমরা এটাকে সুষম ধরে নিলাম, সেন্টারে আছে। তাহলে বলো আমরা এটা বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? এখানে কার্যকরী দৈর্ঘ্যটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কার্যকরী দৈর্ঘ্যটা মোস্ট ইম্পর্টেন্ট। জুলন বিন্দু, সুতার দৈর্ঘ্য হচ্ছে জুলন বিন্দু থেকে পৃষ্ঠ পর্যন্ত, আর ববের ব্যাসার্ধ হচ্ছে আর, তারপর হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে জুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত, এখানে ভার কেন্দ্র ঠিক মাঝখানে। তাহলে এল প্লাস আর, এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য একেবারে এখান থেকে ভার কেন্দ্র পর্যন্ত। এবার যদি আমি তোমাকে আরও এখানে যদি কয়েকটা দিই, আমি তোমাদেরকে এখন আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি। এখানে সবগুলো হচ্ছে, আমি তোমাকে বলে দিলাম এগুলো সবগুলো হচ্ছে সুষম, সুষম বস্তু। যদি সবগুলো সুষম বস্তু হয়, এল সমান কত তোমরা আমাকে কমেন্টে বলবা, এল সমান কত কমেন্টে বলবা, এল সমান কত কমেন্টে বলবা, এল সমান কত কমেন্টে বলবা। 1 নম্বর কোয়েশ্চেন, 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে ঝুলিয়ে দিলাম, এখানে হচ্ছে আমাদের একটা সিলিন্ডার আছে, এখানে একটা সিলিন্ডার ঝুলানো আছে। এই সিলিন্ডারের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, আর সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর এই সিলিন্ডারটার যে ব্যাসার্ধ, এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর। এখন তোমাকে আমাকে বলতে হবে এল এর মানটা এই ক্ষেত্রে কত। 1 নাম্বার দিয়ে তোমরা কমেন্টে বলবা এল এর মানটা কত। এল মানে হচ্ছে, এল মিনস কার্যকরী দৈর্ঘ্য, এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। দুই নাম্বার কোয়েশ্চেন, এবার কি দেওয়া যায়?
এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে ত্রিভুজাকৃতির, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা। এই মধ্যমার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এক্স। তাহলে তোমাকে আমাকে বলতে হবে এল এর মানটা কত। সুতার দৈর্ঘ্য, এটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের যদি মধ্যমা হয় তাহলে মধ্যমাটার দৈর্ঘ্য হচ্ছে এক্স বললাম, তাহলে আমাকে বলতে হবে এল এর মানটা কত। বড় হাতের এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য কত আমাকে বলতে হবে। কার্যকরী দৈর্ঘ্য কত আমাকে কমেন্টে বলতে হবে। আচ্ছা, তো আমি বলে দিই। প্রথম হচ্ছে এল এর মানটা হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে ভারকেন্দ্র কোথায় আছে। আমরা জানি হচ্ছে এটা যেহেতু সুষম, তার ঠিক সেন্টার, এই সেন্টার হচ্ছে এটা, এটা হচ্ছে এখানে আমার ভারকেন্দ্র আছে। তাহলে টোটাল এই পর্যন্ত দৈর্ঘ্যটাকে আমরা বলবো হচ্ছে এল, এই পর্যন্ত দৈর্ঘ্যটাকে আমরা বলবো হচ্ছে এল। এখন এটা যদি ছোট হাতের এল হয় তাহলে আমরা এই যে অংশটা, এই অংশটাকে কী বলতে পারবো, পুরোটা যেহেতু এক্স, এটা হচ্ছে আমাদের x/2, তাহলে আমরা বলতে পারবো এল প্লাস x/2। এবার যদি আমি এখানে বলি এটা কিন্তু মধ্যমা, মধ্যমার ক্ষেত্রে বরকেন্দ্র, মধ্যমাকে বরকেন্দ্র কত অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে। এটা তোমরা সবাই জানার কথা, 2:1 অনুপাতে বিভক্ত করে। যেমন তুমি যদি একটা ত্রিভুজ নাও, আমি এটা এই দিকটা একটু মুছে ফেলতেছি, আমি এই দিকটা একটু মুছে ফেলতেছি, কেউ স্ক্রিনশট তুলে নাও। আমি যদি একটা ত্রিভুজ ড্র করি, আমি যে কোনো একটা ত্রিভুজ যদি ড্র করি, তোমরা ত্রিভুজের ক্ষেত্রে জানো, যদি এটা হচ্ছে জাস্ট আমি মানে তোমাদেরকে টেস্ট করার জন্য বলছি আর কি, যদি এই ধরনের কোয়েশ্চেন আসে না। এটা যদি মধ্যবিন্দু হয়, এটা হচ্ছে একটা মধ্যমা, এটা যদি মধ্যবিন্দু হয় এটা হচ্ছে আরেকটা মধ্যমা, এটা যদি মধ্যবিন্দু হয় এটা হচ্ছে আরেকটা মধ্যমা। তাহলে এই মধ্যমাকে আমাদের কি করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে সে মধ্যমা বরাবর যেহেতু ঝুলে আসে, তাহলে আমরা বলতে পারবো মধ্যমার দৈর্ঘ্য যদি এক্স হয়, এটা হচ্ছে 2:1। তাহলে আমরা বলতে পারবো এই যে এখানেই আসে, এই যে এইখানেই আসে, তাহলে আমাদের এই অংশটাকে আমরা বলতে পারি এক্সের 3/2 এটা হচ্ছে কি, পুরোটা যদি আমাদের এক্স হয় এটাকে বলতে পারবো এক্সের 3/2, আর এটাকে আমরা বলতে পারবো 3/1, তাই না, x/3। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে এল প্লাস 2x/3। এটা জাস্ট আমি তোমাদেরকে একটু আটকানোর জন্য বলছি, আর কিছুই না। হ্যাঁ, জাস্ট তোমাকে যে ব্যাপারটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে মেইন কথা হচ্ছে আমাদের কি, মেইন কথা হচ্ছে তোমাদের ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র যেখানে আছে, ববের ভারকেন্দ্র পর্যন্ত, এই ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে আমরা বলবো কার্যকরী দৈর্ঘ্য। তার জন্য যা যা করা লাগে তুমি তা করবা, তার জন্য যা যা করা লাগে তুমি তা করবা, ওটাই হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত এটা হচ্ছে আমার কার্যকরী দৈর্ঘ্য। কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ, এতটুকু হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এবার আসো আমরা সরল দোলকের দোলনকাল নির্ণয়ে চলে যাই। সরল দোলক যেহেতু এটা একটা সরল দোলন গতি, তাহলে আমরা সরল দোলকের দোলনকাল নির্ণয় করব। তাহলে আসো এবার আমরা সরল দোলকের দোলনকাল নির্ণয় করি। তাহলে আসো আমাদের এবারে কনসেপ্টের নাম হচ্ছে সরল দোলকের দোলনকাল। সরল দোলকের দোলনকাল, সরল দোলকের দোলনকাল। এখন দেখো এখান থেকে আমাদের এটা তো ঝুলন বিন্দু, সরল দোলক ঝুলানো আছে, সরল দোলক। তো আমাদের এখানে তাকে এতটুকু টানলাম, আমি আমাদের সুবিধাতে একটু বড় করে আঁকতেছি। হ্যাঁ, বড় করে আঁকতেছি যাতে করে আমাদের বুঝাইতে এক্সপ্লেন করতে সুবিধা হয়। তো আমি এতটুকু টেনে ছেড়ে দিলাম, মানে এটা হচ্ছে তার বিস্তার। এখন এখানে দুইটা বিস্তার আছে, একটা হচ্ছে রৈখিক বিস্তার, একটা হচ্ছে কৌণিক বিস্তার। রৈখিক বিস্তার মানে হচ্ছে এটা, কৌণিক বিস্তার মানে হচ্ছে এটা। এই থিটাটা হচ্ছে কৌণিক বিস্তার। তো থিটার মান তো এত বড় কখনো হবে না, থিটার মানটা মোটামুটি 4 ডিগ্রি বা তার থেকে কম হবে, বাট আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা বড় করে আঁকলাম। এখন এখান থেকে যদি আমি তাকে এখানে টেনে ছেড়ে দিই, তাহলে সে নিচের দিকে পড়ে যাবে। বাট ওয়াই, কেন সে নিচের দিকে যাবে সেটা আমরা একটু এক্সপ্লেন করি। এই বব যেটা, এই ববের একটা ভর আছে না, এটা কিন্তু ভারী। সো ববের ভর যদি এম হয়, তাহলে তার ওজনটা mg আমাদের নিচের দিকে কাজ করে। তাহলে এটাকে যদি আমি থিটা বলি, বলতে তো পারি এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এই mg এর একটা উপাংশ, লম্ব উপাংশ এই বরাবর কাজ করবে mg cos থিটা, আর ঠিক তার লম্ব উপাংশটা হচ্ছে আমাদের এই বরাবর কাজ করবে
এই বরাবর কাজ করবে, যাকে আমরা বলি হচ্ছে mg sin থিটা। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই mg cos থিটা আমার কি করে, সুতার টান বলটাকে প্রশমিত করে। ওই কারণে আমরা কাজ শক্তি ক্ষমতা যখন পড়ছিলাম তখন মনে আছে কাজ শক্তি ক্ষমতা আমরা সুতার টান বের করছিলাম কিভাবে, t = mg cos থিটা। এটা আমাদের এখানে লাগবে না, এটা হচ্ছে চ্যাপ্টার 5 আমরা পড়ছিলাম। আর এখানে আমাদের কাজে লাগবে হচ্ছে এটা, এই যে mg sin থিটা, এই বলের কারণে এটা আমাদের কি করে, এই বলের কারণে দোলকটা আমি ববটাকে এখান থেকে ছেড়ে দিলে সে এইদিকে চলে আসে। কার কারণে, এই mg sin থিটা বলের কারণে। এইদিকে চলে আসে কার কারণে, mg sin থিটা বলের কারণে। mg sin থিটা বলের কারণে সে এইদিকে চলে আসে। আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি, এই সরল দোলক যে এই mg sin থিটা, ভালো করে খেয়াল করো, mg sin থিটা বলের মাধ্যমে, এটা হচ্ছে তার সাম্যাবস্থান। আজানটা শেষ হোক। এই কোনটা আরেকবার বুঝাইতাম তোমাকে। কার্যকরী দৈর্ঘ্যের ক্ষেত্রে সরাসরি মাথায় রাখতে হবে ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, আর সুতার দৈর্ঘ্য মানে হচ্ছে ঝুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত। এবার বাকি যা ক্যালকুলেশন করে নিজের মতো করে করো।
আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করে দেখি সরল দোলকের দোলনকাল আমরা নির্ণয় করব। এই প্রমাণটা আমাদের লাগবে, অনেক সময় এই অধ্যায়ের প্রমাণগুলো ইম্পর্টেন্ট। তো একটু খেয়াল করে দেখো, এমজি সাইন থিটার কারণে সে কি করে, আমাদের এমজি হচ্ছে ববেরটার ভর, ওজন নিচে দিয়ে কাজ করে, তার একটা উপাংশ নিলাম এই বরাবর, আরেকটা নিলাম এই বরাবর, লম্ব উপাংশ, যার সাথে থিটা সেটা হচ্ছে কস, যার সাথে থিটা নাই সেটা হচ্ছে সাইন। তাহলে এটা হচ্ছে আমার এমজি সাইন থিটা। এখন এই এমজি সাইন থিটা কোন বরাবর কাজ করে? এই এমজি সাইন থিটাটা কি সাম্য অবস্থানের দিকে না? আর আমরা জানি কি, কোন একটা বস্তু যখন এখানে আসে তার সরণটা কি সাম্য অবস্থা থেকে বাইরের দিকে, সরণ সবসময় সাম্য অবস্থা থেকে বাইরের দিকে, আর বলটা হচ্ছে সাম্য অবস্থানের দিকে। তাহলে আমাদের বল যেহেতু সাম্য অবস্থানের দিকে মানে সরণের বিপরীতমুখী, এই যে সরণের বিপরীতমুখী এটা বোঝানোর জন্য আমরা বলতে পারি F = -mg sin থিটা। তাহলে এমজি সাইন থিটা বলের মাধ্যমে সাম্য অবস্থার দিকে গমন করে যা সরণের বিপরীতমুখী, আর সেই কারণে আমরা বলতেছি F = -mg sin থিটা। এবার একটু খেয়াল করো, F যদি -mg sin থিটা হয়, F আমরা বলতে পারি ma, এখান থেকে m চলে যাবে, a -g sin থিটা। আমরা আগেই বলছিলাম সরল দোলক মানেই হচ্ছে থিটার মানটা হচ্ছে 4 ডিগ্রি বা তার থেকে কম হবে, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আর যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র তখন সাইন থিটা বলা যে কথা, থিটা বলা সেম কথা। আমি দিলাম হচ্ছে এখানে থিটা। তো থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এই থিটা। তো আমরা জানি কি থিটা = s/r। তো তুমি যদি চিন্তা করে দেখো, এই যে পথটা, এই পথের ক্ষেত্রে আর মানে কি ব্যাসার্ধ। তো এই পথটার ব্যাসার্ধ মানে কি, এই পথটার ব্যাসার্ধ মানে কি অ্যাকচুয়ালি কি এই ব্যাসার্ধ এখান থেকে এতটুকু না, আর এটাকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্য। তাহলে যেখানে আমাদের ব্যাসার্ধের জায়গায় বসলো হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, আর এস মানে হচ্ছে বৃত্তচাপ। এই বৃত্তচাপটাকে আমরা বলছি সরণটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এখন অনেকেই আমাকে প্রশ্ন করবে, ভাই সরণ তো আমার এটা হওয়া উচিত, কেন আপনার এই যে এটা হলো? সেম কথা। কেন সেম কথা? কারণ আমি তো এখানে থিটার মান বড় করে দেখাইছি। তুমি যদি থিটার মান একেবারে ছোট করে দেখাইতা, থিটার মান তুমি ছোট করে যখন দেখাইতা, তখন এক্স আর এস এর মধ্যে কোনো পার্থক্য নাই, যেটা এস সেটাই এক্স। ওই কারণে আমরা সরাসরি এক্স লিখে দিলাম, যেটা হচ্ছে সরণ। এখন একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমি এক্সটাকে আলাদা করলাম, g/l লিখলাম। এবার তুমি যদি এখানে চিন্তা করে দেখো, এর মান কি হওয়া উচিত? -ω²x। তাহলে কাকে আমি ω² ধরছি? g/l-টাকে। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, সরল দোলকের ক্ষেত্রে ω² এর মান হচ্ছে g/l। যদি ω² এর মান g/l হয়, ω হচ্ছে √g/l, ω √g/l। এখন ω যদি √g/l হয়, তাহলে আমরা এখান থেকে পাবো t = 2π/ω। তাহলে দেখো, এই ওমেগাটা শুধুমাত্র সরল দোলকের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত। এবার তাহলে আমি ওমেগা যদি বসাই দিই g/l, উপর উঠলে l/g হয়ে যাবে। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম t = 2π√l/g। এটা হচ্ছে আমার মেন ফর্মুলা। আমার মেন ফর্মুলা হচ্ছে t = 2π√l/g, t = 2π√l/g। রুবাইয়া রিজভি, মাইনাস কেন হলো আবার বলেন। দেখো, আমরা যখন স্প্রিং পড়ছিলাম তখন এই আমরা সিম্পলি যদি আমরা বলি, দেখো আচ্ছা এভাবে চিন্তা করি, এটা হচ্ছে কি সাম্যাবস্থান না? কোন একটা বস্তু সাম্যাবস্থা থেকে এখানে আসে, এর মানে সাম্যাবস্থা থেকে এই দিকে হচ্ছে তার সরণের দিক। সরণ সবসময় কোন দিকে? সাম্যাবস্থা থেকে বাইরের দিকে। সে যদি এখানে থাকে, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণের দিক। সে এখানে আসে, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণের দিক। এবার যদি তুমি বলের কথা চিন্তা করো, বলটা তো আমার এই দিকে, সরণ আমার এই দিকে, আর যে বলের কারণে এখানে সরল দোলন গতি উৎপন্ন হচ্ছে, সেই বলের দিকটা হচ্ছে এই দিকে, সাম্যাবস্থার দিকে। তাহলে সরণটা সাম্যাবস্থার বাইরের দিকে, বল হচ্ছে সাম্যাবস্থার দিকে। এর মানে সরণ এবং বল পরস্পর কি বিপরীতমুখী না? এই যে বলটা যে সরণের বিপরীতমুখী, এটা বোঝানোর জন্য আমরা মাইনাস চিহ্ন দিছি। এই মাইনাস মিন করে বলটা হচ্ছে সাম্যাবস্থানের দিকে বা সরণের বিপরীত দিকে। আচ্ছা, ওই দিন একজনে আমার কোয়েশ্চেন করলো, কোথাকার কে আমি চিনি না। এখন তাকে তো এক্সপ্লেন করা, ইনবক্সে তো এগুলো এক্সপ্লেন করা সম্ভব না। সে হয়তো ভাবছে ভাই হয়তো পারে না বা ফাট দেখাচ্ছে, কিছু করার নেই আসলে। তো এটা হচ্ছে কীরকম, তার কোয়েশ্চেনটা ছিল এরকম, আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে জানি t = 2/√k/m, আর সরল দোলকের ক্ষেত্রে জানি t = 2/√l/g। তার কোয়েশ্চেন হচ্ছে এটা, সরল দোলকের ক্ষেত্রে কেন এটা হইলো, আর আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে কেন এটা হইলো?
এখন কেন আমাদের উল্টা হলো না, কেনই এটাই হলো? তাহলে আমাদের যদি এটা হয় তাহলে তো আমাদের এই দুটো ভিন্ন জিনিস মিন করতেছে, তাহলে আমাদের সরল দোলক দোলন গতি কেমনে হলো? ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? এখানে আসলে দেখো এইটা কনসেপ্ট করার সময় আমরা ওমেগার মান পাইছিলাম এই কনসেপ্ট করার সময় আমরা ওমেগার মান পাইছিলাম √k/m, আর √k/m পাইছি হচ্ছে স্প্রিংয়ের জন্য। ওই কারণে স্প্রিংয়ের ক্ষেত্রে দেখো পর্যায়কালের ফর্মুলা কিন্তু √2π/ওমেগাই হয়। এখন স্প্রিংয়ের ক্ষেত্রে ওমেগার মান হচ্ছে এটা, আর সরল দোলকের ক্ষেত্রে তুমি যদি ওমেগা বের করতে চাও সেক্ষেত্রে দেখো ওমেগার ফর্মুলা হচ্ছে √g/L। তাহলে তুমি তো আর এটা বলতে পারবে না কেন এখানে এটা ইউজ হলো, আমরা তো ওমেগার জায়গায় বসাইছি, এখন ওমেগার মান এটা। এখন কি তুমি যদি বলো ভাই সরল দোলকের মধ্যে আমি এই সূত্র করব, তো সরল দোলকে কোনো কে আছে? স্প্রিং ধ্রুবক আছে? স্প্রিং ধ্রুবক তো স্প্রিংয়ের জন্য রে বাবা। তাহলে আবার তুমি যদি চিন্তা করো আমি স্প্রিংয়ের মধ্যে এটা ইউজ করবো, স্প্রিংয়ের মধ্যে কি কোনো কার্যকরী দৈর্ঘ্য আছে? না। তাহলে আমার দুইটাই সরল দোলন গতি, কিন্তু আমার কনসেপচুয়ালি যখন আমরা আগাইছি তখন আমি দেখলাম স্প্রিংয়ের ক্ষেত্রে প্রমাণ করার সময় আমরা ওমেগার ফর্মুলা পাইছিলাম এটা, কারণ স্প্রিংয়ের মধ্যে স্প্রিং ধ্রুবক নামক একটা রাশি আছে যেটা এটার সাথে রিলেটেড, আর আমরা যদি সরল দোলক করি তার সাথে কার্যকরী দৈর্ঘ্য নামক একটা রাশি আছে যেটা এটার সাথে রিলেটেড। সো পরীক্ষায় যদি আমার স্প্রিং আসে ওমেগার ফর্মুলা এটা, পরীক্ষায় যদি সরল দোলক আসে স্প্রিংয়ের ফর্মুলা হচ্ছে এটা, পরীক্ষায় যদি সরল দোলক আসে আমাদের পর্যায়কালের ফর্মুলা এটা, পরীক্ষায় যদি স্প্রিং আসে আমাদের ফর্মুলা হচ্ছে এটা। জাস্ট দ্যাটস ইট। একজন বললো ভার কেন্দ্র মানে কি? ভার কেন্দ্র মানে হচ্ছে সমস্ত ওজন বা ভার যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে। ভার মানে হচ্ছে ওজন, ভার মানে হচ্ছে ওজন। ভর এবং ভার সেম জিনিস না, মহাকর্ষ বিকর্ষে পড়াইছি। ভার কেন্দ্র মানে যে বিন্দুতে সম্পূর্ণ ভার কাজ করে, কোনো একটা বস্তুর সম্পূর্ণ ভর বা ওজন যে বিন্দুতে কাজ করে, সাধারণত সুষম বস্তুর ক্ষেত্রে তার কেন্দ্রে কাজ করে, আর তোমাকে অলওয়েজ সুষম বস্তুই দিবে। এখন সুষম বস্তু না হইলে কিভাবে বের করব সেটা ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হয়। এগুলো আমরা পড়ছি ইউনিভার্সিটি লেভেলে থার্ড ইয়ারে পড়ছি, ইউনিভার্সিটিতে আমরা থার্ড ইয়ারে এগুলো পড়ছি। এগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ, তোমাদের কাজ না। মেকানিক্যাল আর সিভিলের কাজ এগুলো মেনলি, এখানে ভার কেন্দ্র বার করা। তো ওগুলো তো তোমাদের না, হ্যাঁ, এটা নিয়ে আমরা পুরো একটা কোর্স করছি। তো তোমাদের জন্য জাস্ট সুষম বস্তু দিবে, সুষম না হলে তোমাদেরকে দিবে না। আচ্ছা, তাহলে আমাকে এটা মাথায় রাখতে হবে। এবার সবচেয়ে জাদুকরী জিনিস, অনেকেই তোমাকে বলবে সরল দোলকের 4টা সূত্র আছে, এই 4টা সূত্র তোমরা মুখস্থ করো। আমি বলবো না, এই 4টা সূত্র তুমি নিজে বানাবা। কেমনে বানাবা দেখো। সরল দোলকের ক্ষেত্রে আমি পর্যায়কাল পাইলাম T = 2π√L/G। মাথায় রাখতে হবে L সমান হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। L মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। এখান থেকে দেখো আমি সূত্র বানাবো, এইখান থেকে আমি সূত্র বানাবো। কিভাবে সূত্র বানাচ্ছি দেখো। প্রথম সূত্র, আচ্ছা আমাকে বলো এই পর্যায়কালটা L এর উপর নির্ভর করে কিনা? জি ভাই অবশ্যই করে। কেমন সম্পর্ক? T is proportional to √L। সিম্পল। টিটা জি এর উপর নির্ভর করে কিনা? করে। কেমনভাবে নির্ভর করে? T is proportional to 1/√G। বিশ্বাস যদি না হয় এই দুইটা হচ্ছে সরল দোলকের দুইটা সূত্র। এবার বলো ববের একটা ভর আছে কি নাই? জি ভাইয়া ববের তো আমার একটা ভর আছে। ববের একটা আয়তন আছে কি? ববের একটা আয়তন আছে কিনা? সাধারণত কনসেপ্ট অনুযায়ী ববের আয়তন থাকার কথা না, কিন্তু থিওরিটিক্যালি ববের একটা আয়তন থাকে। তো এখানে দেখো দোলনকাল শুধুমাত্র কার্যকরী দৈর্ঘ্য আর অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করতেছে। কার্যকরী দৈর্ঘ্য আর অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করতেছে, অন্য কারো উপর কি নির্ভর করে? না। তাহলে আমরা এখানে আরো একটা কথা অ্যাড করব। দোলনকাল ববের ভর আয়তন বা উপাদানের উপর নির্ভর করে না। উপাদানের উপর নির্ভরশীল নয়। উপাদানের উপর নির্ভরশীল নয়। তাহলে কি বললাম? দোলনকাল ববের ভর আয়তন বা উপাদানের উপর নির্ভরশীল নয়। ভর মানে কি? একটা ববের ভর একটু বেশি আর একটা ববের ভর একটু কম, আর বাকি সব কিছু যদি সেম থাকে, যদি এল এবং জিতে কোনো পরিবর্তন না হয়, ববের ভর যাই হোক দোলনকাল সেম আসবে। এল এর মান আর জি এর মান যদি সেম থাকে, ববের আয়তন যাই হোক দোলনকাল সেম আসবে।
এল এর মান এবং জি এর মান যদি সেম থাকে, ববের উপাদান যাই হোক, একটা লোহা দিয়ে তৈরি আর একটা ইস্পাত দিয়ে তৈরি, কোনো ব্যাপার না, আর একটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, কোনো ব্যাপার না, যেটা দিয়ে তৈরি হোক উপাদানের উপর নির্ভর করবে না, দোলনকাল আগের মতোই থাকবে, দোলনকাল আগের মতোই থাকবে। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি, দোলনকাল 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 কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না, কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না, নির্ভর করে না। দেখো তোমাকে বলেই দিছে দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না, এল এবং জি এর উপর নির্ভর করে। এল এবং জি কে ঠিক রেখে তুমি থিটার মান চেঞ্জ করো, দোলনকাল চেঞ্জ হবে না, কারণ থিটার উপর তো এটা নির্ভর করে না। তবে থিটাটাকে অবশ্যই 4 ডিগ্রির ভিতরে রাখতে হবে। এবার আসো, এই ধরনের এমসিকিউ পরীক্ষায় হয়। আচ্ছা দেখি তোমরা আমাকে বলো তো, কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেন করতেছি, আমাকে আনসার দাও, কোয়েশ্চেন করতেছি, আনসার দিবা, কোয়েশ্চেন করতেছি, আনসার দিবা। এ বি, এটা হচ্ছে থিটা এ, এটা হচ্ছে থিটা বি। তোমাদের কাছে আমার প্রশ্ন, থিটা এ আর থিটা বি তো সেম না, আমি ধরে নিলাম হচ্ছে থিটা এ সমান হচ্ছে 1 ডিগ্রি আর থিটা বি সমান হচ্ছে 2 ডিগ্রি। এখন আমার প্রশ্ন হচ্ছে এ এর দোলনকাল আর বি এর দোলনকাল কোনটা বেশি হবে, কোনটা কম হবে? দেখে আমাকে কমেন্টে আনসার দাও। দুইটা সরল দোলক আছে, একটা সরল দোলক আছে, আমি একবার তাকে থিটা এ 1 ডিগ্রি কোণে টেনে ছেড়ে দিলাম, আর একবার 2 ডিগ্রি কোণে টেনে ছেড়ে দিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে 1 ডিগ্রি কোণে টেনে ছেড়ে দিলে দোলনকাল বেশি হবে নাকি 2 ডিগ্রি কোণে টেনে ছেড়ে দিলে দোলনকাল বেশি হবে? আমি টেনে ছেড়ে দিলাম, 1 ডিগ্রিতে দোলনকাল বেশি নাকি 2 ডিগ্রিতে দোলনকাল বেশি? আমি আবারও বলতেছি, 1 ডিগ্রি আর 2 ডিগ্রি দোলনকাল কোন ক্ষেত্রে বেশি? 1 ডিগ্রি আর 2 ডিগ্রি দোলনকাল কোন ক্ষেত্রে বেশি? এই যে এখন সবাই বলতেছো সেম, কিন্তু পরীক্ষার হলে আসলে ঠিকই তোমরা বলো আমাদের যেহেতু এটা মনে হয় একটু বেশি দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে তার দোলনকাল একটু বেশি হবে, তখন তোমরা পরীক্ষার হলে দাগাই দাও বিয়েরটা একটু বেশি। না রে ভাই, দুইটা সমান, কারণ সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। এই লাইন থেকে কোয়েশ্চেন হয়, এই লাইন থেকে কোয়েশ্চেন হয়, কিন্তু আমরা পারি না। প্রথম কথা গেল। এবার সেকেন্ড কথা, আমি দুইটা দোলক নিলাম, এটা আরেকবার হচ্ছে এটা, আরেকবার হচ্ছে এটা। সুতার দৈর্ঘ্য এল দুই ক্ষেত্রে সেম, একই জায়গায় করতেছি। সুতার দৈর্ঘ্য এল এখানে যা, এখানেও এল তা। এখানে হচ্ছে এটা লোহার তৈরি, এটা হচ্ছে লোহার তৈরি, আর এটা হচ্ছে ইস্পাতের তৈরি, ইস্পাতের তৈরি। এখন আমার প্রশ্ন থিটার মান সেম, এই দুইটা ক্ষেত্রে এটা হচ্ছে মনে করো কেস এ, এটা হচ্ছে কেস বি। এ এবং বি এর ক্ষেত্রে কোন ক্ষেত্রে দোলনকাল বেশি? কোন ক্ষেত্রে দোলনকাল বেশি? অবভিয়াসলি ভাইয়া দুই ক্ষেত্রে সেম, দুই ক্ষেত্রেই দোলনকাল সেম। এর মানে টি এ ইকুয়ালস টু টিভি। এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে এমসিকিউ আসে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা ভুল করি। ওই জন্য আমি তোমাকে শুরুতেই এটা দিয়ে শুরু করছি যে দোলনকাল শুধুমাত্র এল এবং জি এর উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর না। এটা কৌণিক বিস্তারের উপরও নির্ভর করে না, আর ববের প্রপার্টির উপরও ডিপেন্ড করে না, ববের ভর, আয়তন, উপাদান এগুলোর উপরও নির্ভর করে না। বিলিভ মি অর নট বিলিভ মি, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলোকে বলা হয় সরল দোলকের 4টা সূত্র। তোমাদেরকে সবাই শেখানোর সময় এভাবে শেখাবে, সরল দোলকের 4টা সূত্র মুখস্থ করে তারপর কাহিনী করবে না, দরকার নাই। আগে কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এবার দেখো সূত্র নিজে নিজে বানাবো, সূত্র নিজে নিজে বানাবো। এটা আমরা লিখছি না, তোমরা খাতায় এটা লেখার পর তোমরা অর্ধেক পৃষ্ঠা, তোমরা এরপর হচ্ছে প্রত্যেকটা সূত্র আলাদা আলাদা করে আমরা পড়ব। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র। তো প্রথম সূত্রটাকে আমরা বলি, এটাকে আমরা বলি হচ্ছে প্রথম সূত্র, এটাকে আমরা বলি দ্বিতীয় সূত্র, এটাকে আমরা বলি তৃতীয় সূত্র, এটাকে বলি আমরা চতুর্থ সূত্র। এই 4টা হচ্ছে সরল দৈর্ঘ্যের 4টা সূত্র। তোমাদের একটু সাজায় লিখতে হবে আর কি, একটু সাজায় লিখতে হবে, বাট এগুলো হচ্ছে সূত্র। এবার আমি সাজায় লিখি, দেখো আমি তোমার বই থেকে রিডিং পড়তেছি।
এক নম্বর সূত্র, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে, ভাই সরল দোলকের ক্ষেত্রে কৌণিক বিস্তার অবশ্যই, কৌণিক বিস্তার মানে হচ্ছে থিটা, এটা ক্ষুদ্র হইতে হবে। কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, দোলকের কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হওয়া যাবে না, অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে, আচ্ছা একটা নির্দিষ্ট স্থানে জি এর মান কি একটা না দুইটা? অবশ্যই একটা। তুমি ঢাকায় আর আমেরিকায় যদি চিন্তা করো জি এর মান দুইটা, বাট ঢাকায় বসে যদি তুমি একই স্থানে, আমার বাসায় যদি আমি চট্টগ্রামে বসে একই জায়গায় যদি আমি চিন্তা করি, একই জায়গায় জি এর মান সেম। সো স্বল্প কৌণিক বিস্তারে কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে একটা নির্দিষ্ট স্থানে সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে। কি বললো? প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে। দোলন সবগুলোর জন্য সেম টাইম লাগে। দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না, এটা আমার প্রথম সূত্র। তাহলে কি বললো? কৌণিক বিস্তার অল্প হলে এবং দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে একটা নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল কৌণিক বিস্তার, সরল দোলকের দোলনকাল একই হবে এবং দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। 2 নম্বর সূত্র কি? এটা। তাহলে এবার হচ্ছে জি যদি চেঞ্জ না হয় এল এভাবে চেঞ্জ হবে, আর 3 নম্বর সূত্র হচ্ছে এল যদি চেঞ্জ না হয় জি এভাবে চেঞ্জ হবে। তাহলে প্রথম সূত্রটার আরেকটা নাম হচ্ছে সমকাল সূত্র। প্রথম সূত্রের নাম কি? প্রথম সূত্রের আরেকটা নাম হচ্ছে সমকাল সূত্র। এটার আরেকটা নাম হচ্ছে সমকাল সূত্র। সমকাল বুঝো তো? সম মান হচ্ছে সমান, কাল মান হচ্ছে কি? পর্যায়কাল। হ্যাঁ, তাহলে পর্যায়কাল সমান, অর্থাৎ সবসময় সমান পর্যায়কাল, এটাকে আমরা বলি কি বলে? সমকাল সূত্র। এবার আসি 2 নম্বর সূত্র, দৈর্ঘ্যের সূত্র। এই 2 নম্বর সূত্রটাকে আমরা বলি হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। তাহলে বুঝতেই পারতেছো দৈর্ঘ্যের সূত্র কি? আমি পড়ি। কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে কোনো নির্দিষ্ট স্থানে, মানে কি জি এর মান সেম, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্য এর বর্গমূলের সমানুপাতিক। কৌণিক বিস্তার অল্প হলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্য এর বর্গমূলের সমানুপাতিক। এবার 3 নম্বর সূত্রটাকে বলা হয় ত্বরণের সূত্র। এটাকে বলা হয় ত্বরণের সূত্র। বুঝতেই পারতেছো, কার্যকরী দৈর্ঘ্য যদি সেম থাকে তাহলে জি এর ভিন্ন ভিন্ন মান, দোলনকাল জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। তাহলে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে এর দোলনকাল অভিকর্ষজ ত্বরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক বা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। 4 নম্বর সূত্রটাকে আমরা বলি ভরের সূত্র। 4 নম্বর সূত্রটাকে বলা হয় ভরের সূত্র। 4 নম্বর সূত্রটাকে বলা হয় ভরের সূত্র। এই ভরের সূত্রে যেটা বলা হয়, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল ববের ভর, আয়তন, উপাদান ইত্যাদির উপর নির্ভর করে না। বিভিন্ন ভর, আয়তন বা উপাদানের ববের জন্য দোলকের দোলনকাল একই হবে। বায়োলজি ক্লাস আজকে কিসের বায়োলজি ক্লাস? আজকে ফিজিক্সের শিডিউল। আমাদের এটার আর ফিনিশিং একটু আছে, এটা শেষ করতে হবে তো, এটা শেষ করতে হবে না কালকে পরের ক্লাসে আবার এবার টানা কিসে হয়ে যাবে। পরের ক্লাসের জন্য স্পেশাল কনসেপ্ট বরাদ্দ, সেই ক্লাসে এই ধরনের কোনো জিনিস আনা যাবে না। এবার তোমরা খাতায় নোট করার সময় কীভাবে করবা? এটা তো খসড়া করছো, সুন্দর করে এই জিনিসটা লিখে ফেলছো। এই জিনিসটা লিখার পর তোমাকে এবার যে কাজটা করতে হবে, 1 নম্বর কাজ তোমাকে করতে হবে। 1 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম সূত্র লিখবা, বই থেকে দেখে দেখে প্রথম সূত্রের বিবৃতি লিখবা। এক্সাম্পল তো আমি একটু আগে বলে দিছি, চিত্র এঁকে দিবা। এরপর হচ্ছে 2 নম্বর সূত্র, দ্বিতীয় সূত্র লিখবা। তখন তুমি লিখবা দ্বিতীয় সূত্র লেখার পর তুমি বলতে পারো টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। এর মানে হচ্ছে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু সমানুপাতিক ধ্রুবক। এটা কখন? যখন জি ধ্রুবক এবং আদার্স ধ্রুবক ভট্ট রেগুলার, তো কে ইন্টু রুট ওভার এল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি ডিভাইড বাই রুট ওভার এল ইকুয়ালস টু হচ্ছে কি? ধ্রুবক। এবার যদি আমরা বলি এবার যদি এরকম হয় সরল, আমি যদি কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন করে দিই, মনে করো এরকম করলাম যে আমাদের প্রথমে যখন আমরা স্টার্ট করলাম,
আমরা প্রথমে যখন স্টার্ট করলাম প্রথম ক্ষেত্রে আমাদের কার্যকরী দৈর্ঘ্য ছিল L1, তখন দোলনকাল পাইলাম T1। এবার আমি পরবর্তী কেসে কি করলাম, আমাদের কার্যকরী দৈর্ঘ্যটাকে বাড়াইয়া L2 বানাই দিলাম, কার্যকরী দৈর্ঘ্যটাকে বাড়াইয়া মানে সুতার দৈর্ঘ্য একটু বাড়াই দিলাম, L2 বানাই দিলাম। তো তখন থেকে আমি যদি চিন্তা করি দোলনকাল পাইলাম T2। তাহলে প্রথম ক্ষেত্রে দোলনকাল ছিল প্রথম ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য L1, দোলনকাল T1। এবার যদি আমি কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ করে L2 করে দিই, দোলনকাল হয়ে যাবে T2। সেক্ষেত্রে ফর্মুলা কি হবে, সিম্পল, T1 ডিভাইডেড বাই √L1 ইকুয়ালস টু T2 ডিভাইড বাই √L2। চাইলে এভাবে লেখা যায় T1 ডিভাইডেড বাই T2 ইকুয়ালস টু √L1 ডিভাইডেড বাই L2। এটাই হচ্ছে আমার দোলনকালের ফর্মুলা। এটা হচ্ছে দোলনকালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক। এটা হচ্ছে দোলনকালের সাথে কি কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক, দোলনকালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক। তাহলে আমাদের এটা হচ্ছে দোলনকালের সাথে সম্পর্ক। এবার হচ্ছে তোমার একটা গ্রাফ ড্র করতে হবে। তাহলে পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসতে পারে, এগুলো হচ্ছে জাস্ট সূত্রটা জেনে রাখলে হবে। এখান থেকে তোমার একটা গ্রাফ পরীক্ষায় খুব বেশি আসে, সেটা হচ্ছে আমি একটু এটা মুছে ফেলি, এটা কেন কোন ক্ষেত্রে ইউজ করবো সেটা বলছি। এখান থেকে একটা আসতে পারে কেমন গ্রাফ, তোমার গ্রাফটা যেটা আসে সেটা হচ্ছে T² ভার্সেস L গ্রাফ। T² ভার্সেস L লেখচিত্র, T² ভার্সেস L লেখচিত্র, অর্থাৎ T² এর সাথে L এর লেখচিত্র আঁকতে হবে। অর্থাৎ আমরা কি করব, আমাদের T² ওয়াই অক্ষে রাখবো T², একটু আমি দ্রুত যাচ্ছি, ওয়াই অক্ষে রাখবো T² আর এক্স অক্ষে রাখবো হচ্ছে আমাদের L। এবার আমরা দেখি ফর্মুলা কি, T ইকুয়ালস টু টোয়াইস পাই √L ডিভাইডেড বাই G। এখানে দেখো তো তোমার T² লাগবে, এটাকে স্কোয়ার করলে কি হয়, T² ইকুয়ালস টু 4π² আর L ডিভাইডেড বাই G হয়। এখন দেখো T² এর সাপেক্ষে L এর গ্রাফ যখন আঁকবো তখন তো Gটা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি T² ইকুয়ালস টু 4π² ডিভাইড বাই G ইন্টু L। তাহলে আমরা এখান থেকে বলতে পারি T² ইকুয়ালস টু 4π² ডিভাইড বাই G ইন্টু L। এবার আমি কি করতেছি, এই T²টাকে আমরা রাখলাম কোন অক্ষে, ওয়াই অক্ষে, আর Lটাকে আমরা রাখলাম কোন অক্ষে, এক্স অক্ষে। তাহলে T² রাখলাম ওয়াই অক্ষে, Lকে রাখলাম এক্স অক্ষে। তাহলে আমরা এই বাকি ধ্রুবকটাকে আমরা যদি m ধরে নিই, y ইকুয়ালস টু mx এর গ্রাফ হয়। দ্যাট মিনস এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরল রেখা। শেষ, এটা হচ্ছে আমাদের T² ভার্সেস L এর গ্রাফ। এতটুকু জানলেই দ্যাটস গ্রেট, এনাফ, এতটুকু জানলেই এনাফ। এবার হচ্ছে তৃতীয় সূত্রটা, এতটুকু জানলেই এনাফ। তাহলে আমাদের দ্বিতীয় সূত্র শেষ, এবার আসো তৃতীয় সূত্র। হ্যাঁ, এটা যেভাবে করাইছি হুবহু সেমভাবে আমরা এখন তৃতীয় সূত্র বলবো। আগে বলা একটু ক্লিয়ার কিনা। আমরা যখন এসসিতে পড়ছিলাম আমাদের এই জিনিসগুলো ছিল হচ্ছে ক্লাস 9-10-এ। আমাদের ক্লাস 9-10-এ সরল দোলক ছিল, তোমাদের ক্লাস 9-10-এ দেয়া নাই, তোমাদের ক্লাস 9-10-এ সরল দোলক বাদ দিছে মনে হয়, কিন্তু এটা দেওয়া উচিত। কারণ হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের শুরুতে অনেক জায়গায় পড়া লাগে, কিন্তু আমাদের সরল দোলকের কনসেপ্ট আসে হচ্ছে এই অধ্যায়ে, অন্যান্য অধ্যায়ে পড়াতে গেলে আমাদের একটু কষ্ট হয়ে যায়। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আসো পরেরটা তোমরা নিজেরাই পারবা, তাও আমি একটু দেখাই দিই। পরেরটা কি, তোমরা এভাবে সাজাই গুছিয়ে লিখবা। বইতে তোমরা খাতায় নোট করার সময় সাজাই গুছিয়ে লিখবে, এভাবে তোমার বইতে এভাবে নাই, বইতে এভাবে সাজানো গুছানো নাই। প্রত্যেকটা সূত্রের নিচে তার এক্সপ্লেনেশন লিখে রাখবা, সূত্রটার বিবৃতি লেখার পর এক্সপ্লেনেশন। এবার হচ্ছে তৃতীয় সূত্র হচ্ছে T ইজ প্রপোর্শনাল টু 1/√G। এর মানে হচ্ছে কখন, যখন হচ্ছে আমাদের L ধ্রুবক থাকলে এটা হয়। তাহলে আমরা T ইকুয়ালস টু বলতে পারি ধ্রুবক K ইন্টু 1/√G। এর মানে T√G ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক। এবার যদি আমি ব্যাপারটা এরকম চিন্তা করি, আমার দুইটা জায়গায় মনে করো, প্রথমে আমি একটা কাজ করলাম, আমার একটা সরল দোলক আছে, এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে আমাদের L, এবং তার যে অভিকর্ষ ত্বরণ এটা হচ্ছে মনে করো বিডিতে, বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশে। আর ঠিক সেম সরল দোলককে আমি প্লেনে করে গিয়ে আমেরিকাতে মেপে আসলাম, কারণ আমার তো অনেক তেল, বুঝো নাই, আমার শরীরে তেলের অভাব নাই। সো আমার যেহেতু অনেক তেল, আমি কি করলাম, এই সরল দোলকের এক্সপেরিমেন্ট করার জন্য বাংলাদেশ থেকে আমি আমেরিকাতে সরল দোলকটাকে নিয়ে চলে গেলাম। এখন বাংলাদেশে যখন করলাম, বাংলাদেশে আমাদের জি এর মানটাকে নাম দিলাম হচ্ছে G1। বাংলাদেশে যখন অভিকর্ষ ত্বরণ G1, আমেরিকায় তখন হচ্ছে অভিকর্ষ ত্বরণ G2, কারণ জি এর মান তো একটা নির্দিষ্ট স্থানে ফিক্স। তুমি চিন্তা করবে আপনি আমেরিকা যেতে তো 10 ঘন্টা লাগছে, সেই 10 ঘন্টা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জি এর মানটা হচ্ছে ফিক্সড। আমি এমন না যে আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমেরিকাতে জি এর মান এটা ছিল, এখন আমি যাওয়ার পর আমাকে দেখে জি এর মানটা একটু নড়ে উঠলো, আর রিমু ভাই আমি একটু নড়ে উঠি না, এমন হবে না, জি এর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নাই। তো যখন আমাদের বিড়িতে, আর এটা হচ্ছে দ্য আমেরিকা,
আমেরিকা ড্রিম কান্ট্রি অনেকের। তো আসো তাহলে যখন অভিকর্ষ ত্বরণ G1 তখন হচ্ছে আমাদের পর্যায়কাল T1 পাইলাম, আর আমেরিকাতে যে অভিকর্ষ যখন চেঞ্জ হয়ে গেল টি এর মানটাও চেঞ্জ হয়ে গেল T2 পাইলাম। তাহলে এই ক্ষেত্রে সূত্র কী হবে? সিম্পল, এই যে T1 √G1 ইকুয়ালস টু হচ্ছে T2 √G2। এটাকে চাইলে এভাবে লেখা যায় T1/T2 ইকুয়ালস টু হচ্ছে √G2 ডিভাইড বাই G1। সো এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবা, এই ফর্মুলা দিয়ে তোমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবা। অথবা অনেক সময় এরকম আসতে পারে, একটা সরল দোলককে পৃথিবী পৃষ্ঠ থেকে এত উপরে নিয়ে গেলাম, তো পৃথিবী পৃষ্ঠ থেকে এত উপরে নিয়ে গেলে দোলনকালের কী পরিবর্তন হবে? তো পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতা নিয়ে গেলে সরল দোলকের অভিকর্ষ ত্বরণ কী হয়? কমে যায় না? তো অভিকর্ষ ত্বরণ যদি কমে যায় দোলনকাল কী হবে? বেড়ে যাবে। অভিকর্ষ ত্বরণ কমে গেলে দোলনকাল বেড়ে যাবে। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে যদি তুমি 50 কিলোমিটার উপরে নিয়ে যাও, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কত হবে সেটা আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে পড়ছি। সো সে অধ্যায়ের সাথে এখানে একটা লিঙ্ক আপ করে দিতে পারে, সে অধ্যায়ের সাথে একটা লিঙ্ক আপ করে দিতে পারে। এবার আসলে আমাদের এখানে দুইটা গ্রাফ লাগে, এখানে আমাদের দুইটা গ্রাফ লাগে। সেই দুইটা গ্রাফ কী কী আমি একটু দেখাই। গ্রাফ দুইটা কী কী? একটা হচ্ছে তোমার T² ভার্সেস G, একটা হচ্ছে আমাদের দুইটা গ্রাফ লাগে, আমি পুরোটাই মুছে ফেলি। আমাদের দুইটা গ্রাফ লাগে, একটা হচ্ছে T² ভার্সেস G, একটা হচ্ছে তোমার T² ভার্সেস G গ্রাফ, আর আরেকটা হচ্ছে T² ভার্সেস 1/G। শেষ, এটা বললে আমাদের শেষ। তো প্রথমত আসো T² ভার্সেস G, এর মানে বুঝতেই পারতেছো T² ভার্সেস G গ্রাফ মানে হচ্ছে আমাদের x অক্ষে রাখতে হবে T², আর y অক্ষে রাখতে হবে অভিকর্ষ ত্বরণ G। আর যদি আমরা T² ভার্সেস 1/G গ্রাফ আঁকি তাহলে বুঝতেই পারতেছো আমরা y অক্ষে রাখবো হচ্ছে T², আর x অক্ষে রাখবো হচ্ছে 1/G। তাহলে T² এখানে রাখলাম হচ্ছে 1/G। এবার যদি আমরা গ্রাফ ড্র করতে যাই তো আমাদের পর্যায়কালের ফর্মুলা কি? পর্যায়কালের ফর্মুলা হচ্ছে T ইকুয়ালস টু টুয়াইস বাই √L ডিভাইডেড বাই G। তাহলে T² ইকুয়ালস টু হয় হচ্ছে 4π² L ডিভাইডেড বাই G। এবার একটু ভালো করে খেয়াল করো, এবার কিন্তু L কনস্ট্যান্ট, কারণ G এর জন্য গ্রাফ আঁকতেছি। তাহলে L যদি কনস্ট্যান্ট হয় এটাকে এভাবে লেখা যায় T² ইকুয়ালস টু 4π² L ইন্টু 1/G। এবার তুমি কি করতেছো? এবার তুমি যে কাজটা করতেছো, তাহলে আমাদের এখানে আমরা পাইলাম কি? আমরা পাইলাম হচ্ছে T² ইকুয়ালস টু 4π² L ইন্টু 1/G। তাহলে আমরা যদি এবার চিন্তা করি T²টা y অক্ষে, এটার জায়গায় y বসালাম, আর ইকুয়ালস টু Gটা হচ্ছে x অক্ষে, এটার জায়গায় x বসালাম 1/, আর বাকি যেটা থাকলো এটাকে আমরা একটা ধ্রুবক চিন্তা করতে পারি, একটা ধ্রুবক কে বসালাম। তাহলে আমরা বজ্রগুণন করলে এটা এরকম হয় না, xy ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর xy ইকুয়ালস টু কনস্ট্যান্ট কিসের গ্রাফ? একটু আমাকে কমেন্টে বলো তো শুনি। অলরেডি আমরা আদর্শ গ্যাস পড়াই ফেলছি, আর অনেক অধ্যায়ে এই কথাটা বলছি। বলো তো xy ইকুয়ালস টু ধ্রুবক, এটা কিসের গ্রাফ? xy ইকুয়ালস টু ধ্রুবক, এটা কিসের গ্রাফ? xy ইকুয়ালস টু ধ্রুবক, এটা কিসের গ্রাফ বলো তো? সাইদুর রহমান সাইদ, আয়তকার অধিবৃত্ত, এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ, এটা হচ্ছে আয়তকার অধিবৃত্ত এবং তার শেপটা দেখতে এরকম হয়। y অক্ষটা মনে বেঁকে গেছে না? তাহলে তার শেপটা হবে দেখতে ইজ লাইক এরকম। এটা হচ্ছে তার গ্রাফ, তোমরা খুব ভালো করে জানার কথা। ইভেন আমরা যখন ইয়াতে করছিলাম যে কিছুদিন আগে আদর্শ গ্যাস করছি, এই গ্রাফটা হচ্ছে মোস্ট পরিচিত গ্রাফ। এবার যদি আমরা এটা করি তাহলে তো এই ক্ষেত্রে তো সেম, T ইকুয়ালস টু টুয়াইস বাই √L ডিভাইডেড বাই G, এবং এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে T² ইকুয়ালস টু হচ্ছে 4π² L ইন্টু 1/G। এবার দেখো এই T²টাকে আমরা কোন অক্ষে রাখছি? y অক্ষে, তাহলে এটার জায়গায় আমরা y বসাবো, আর 1/G পুরোটাকে রাখছি x অক্ষে। খেয়াল করে দেখো, আগের বার শুধু G কে আমরা x অক্ষে রাখছি, তখন আমাদের G এর জায়গায় x বসাইছি, কিন্তু এবার আমি 1/G পুরো রাশিটাকে x অক্ষে রাখছি, ওই কারণে 1/G এর জায়গায় আমি x বসাবো। তাহলে এবার আমরা এখান থেকে বলতে পারি তাহলে ইকুয়ালস টু বাকি যেটা থাকে এটা কি দিলে মিলে? অবশ্যই ভাই mx দিলে মিলে। y ইকুয়ালস টু mx মানে মূলবিন্দুগামী সরলরেখা। সো
গ্রাফটা হবে এরকম। সো পরীক্ষায় তোমরা খেয়াল রাখবা তোমাকে কি টি স্কোয়ার ভার্সেস জি দিল নাকি 1/c দিল। যদি টি স্কোয়ার ভার্সেস জি দিয়ে গ্রাফটা একরকম, 1/c দিলে গ্রাফটা অন্যরকম। আর লাস্ট সূত্রটা বুঝতে পারছো, আমাদের যেটা হচ্ছে ভর বা আয়তনের উপর ডিপেন্ড করে না। তো তোমাদের কাজ হচ্ছে সরল দোলকের 4টা সূত্র পর্যন্ত তোমাদের মুখস্থ করে ফেলা, মানে আই মিন রিভাইজ দিয়ে ফেলা। এরপর হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখবো হচ্ছে সরল দোলকের ব্যবহার, এটা করলে আমাদের শেষ। সরল দোলকের টোটাল 3টা ব্যবহার আছে। কোনো একটা স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, আরেকটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, আরেকটা হচ্ছে সময় নির্ণয় করা যায়। এই 3টা জিনিস আমরা আগামী ক্লাসে পড়াইলে আমাদের অধ্যায় শেষ। এবং আগামী ক্লাসটা একটু কড়া টাইপসের ক্লাস হবে, কারণ এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অভিযোগ হচ্ছে ওইটা, ওইখান থেকে ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন হয়। শেষ। বলো আমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাস এখানেই শেষ। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ। হ্যাঁ, তো আর তোমাদেরকে গ্রাফ সম্পর্কে একটু সেন্সিটিভ হতে হবে। গ্রাফ জিনিসটাকে একটু কঠিন মনে না করে ইজিলি রিপ্রেজেন্ট করা শিখতে হবে, কারণ গ্রাফ তোমাদের এক্সামে মোটামুটি প্রত্যেকটা টাইম গ্রাফ আসে, কোনো না কোনো অংশ থেকে গ্রাফ আসে। আমি চেষ্টা করতেছি পদার্থবিজ্ঞানের প্রথম পত্র দ্বিতীয় পত্রের যত গ্রাফ আছে সবগুলা গ্রাফকে একসাথে করে ছোট্ট একটা বই বানানো যায় কিনা, গ্রাফ প্লাস সূত্র একসাথে করে সবগুলা গ্রাফকে একসাথে করে আর সবগুলা সূত্রকে একসাথে করে একটা ছোটোখাটো বই বানানো যায় কিনা সেটা চেষ্টা করতেছি। এবং সেটা চেষ্টা করতেছি তোমাদের এই যে মোটামুটি এটা 2022 সালে পাবলিশ করার ইচ্ছা আছে, মানে 22 সালের এক্সামিন যারা তাদের জন্য এটা হলে সবচেয়ে সুবিধা হবে। একের ভিতর সব, মানে ওইটা দেখলেই তোমার পুরো অধ্যায় সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আমাদের যে সূত্রের ক্লাস হচ্ছে না, ওই সূত্রের ক্লাসে সূত্রগুলো যেভাবে গুছিয়ে দিচ্ছি ঠিক সেমেস্টারে একটা বই বের করে ফেলে জোশ হবে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, আজকে এতটুকু পর্যন্ত। আর তোমরা একটু ওই কালকে মঙ্গলবারে কিন্তু সূত্রের ক্লাস আছে নিউটনীয় বলবিদ্যার না, এভাবে সবগুলোই হবে ইনশাল্লাহ। আর সেকেন্ড পেপারে তো ওইভাবে চলবে, সেকেন্ড পেপার তো আরও জোরসে চলবে। আর তোমরা একটা কাজ করিও, সূত্রের ক্লাস যারা নোট করবে তারা একটু আমাকে নোটগুলো একটু দিও, মানে কারণ হচ্ছে ওই নোটগুলা এমন কেউ দিবা যার হাতে লেখি স্পষ্ট, লেখা সুন্দর হোক অসুন্দর হোক লেখা স্পষ্ট, মানে ক্লিয়ারলি বোঝা যায়। কারণ হচ্ছে এগুলা টাইপ তো আর আমি নিজে করব না, টাইপ করাবো হচ্ছে আরেকজনকে দিয়ে, আমার আলাদা টাইপার আছে। এখন তাকে যখন আমি এগুলো পাঠাই দিব বা তাকে প্রিন্ট আউট করে দিব, এখন তো সে তো লেখাগুলো স্পষ্ট বুঝতে হবে। এখন আমি না বুঝতেছি তুমি এটা লিখছো এটাই হবে, আমি জানি এখানে কী হবে, তো সে তো আর টাইপ করার সময় বুঝবে না, সে দেখে যা মনে হবে তাই লিখবে। ওই কারণে ক্লিয়ার যার লেখা, একবারে ক্লিয়ার লেখা যার, এরকম একজন আমাকে শেয়ার করিও একটু। হ্যাঁ, আমাকে একটু দিয়ে রাখিও প্রত্যেকটা অধ্যায় আমি ক্লাস দেওয়ার পর ওগুলো একটু আমাকে দিয়ে রাখিও, মানে একটা পিডিএফ বানিয়ে দিও। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার একটু সুবিধা হবে, আর তোমাদেরও আগে থেকে যদি আমি এগুলো টাইপ করে ফেলি তাহলে একসাথে করে তোমাদেরকে বানিয়ে দেওয়া যাবে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আগামী ক্লাসটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস।